একটা হাজবেন্ড একটা ওয়াইফ তারা হচ্ছে নতুন ভাবে শুরু করতে ক্যান অনলি টেক ডু সো মেনি থিংস। ওরা কি আর করবে, তাই না? নতুন নতুন ভাবে হচ্ছে কি শুরু করবে, বাট আশেপাশে সবাই যদি কাইন্ডনেস দেখায়, ফ্লেক্সিবিলিটি দেখায়, আমার কাছে মনে হয় দ্যাট উইল রিয়েলি লাইক হেল্প দ্য ম্যারেজ। ড্রিম পার্টনার বলতে আমরা কি বুঝতাম? এইজ যত আগায় তখন হচ্ছে এই এক্সপেকটেশন কেমন হইতে হবে এই ক্রাইটেরিয়াগুলিও ধীরে ধীরে চেঞ্জ হয়। We don't have to be on same page, but please, dear God, let him love my book. I guess that was it. He just liked my book. সো আমার উল্টা ছিল, মানুষের যেমন থাকে না, আমার এই এই যাইতে হবে। আমি বলতাম যে অ্যাটলিস্ট এই এই খারাপ গুণগুলো না থাকলে আমি খুশি। চিটাং এর ছেলে বিয়ে করবো না, কারণ হচ্ছে চিটাং এর ফ্যামিলিতে অনেক এক্সপেকটেশন থাকে। তো আমার হাজবেন্ড হচ্ছে সন্দীপের। তো আমাকে বোঝানো হলো যে সন্দীপ আসলে চিটাং এর পার্ট না, উইচ ইজ টোটালি ফলস। কারণ সন্দীপ চিটাং এরই পার্ট। তো আমাকে এসব বুঝে টুঝে ওর কাছে পাঠাইছে কথা বলার জন্য। তো ওখানে আমি দেখলাম যে ওর ও একদম মুখ খুলে একদম হা 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 করে হাসতেছে একটা কথার মাঝখানে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ওয়ান মি, বিকজ হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। এবং দ্য নেগেটিভিটি উই সি, আমাদেরকে এটা মানে ম্যারেজ থেকে একটু ডিটার করে ফেলে, বা আমরা যখন বিয়ে করছিলাম বা আমরা আমাদের আশেপাশে যখন মানুষদের দেখতেছি, আমাদের কি মনে হচ্ছে যে দিস ইজ ডিটারিং আস ফ্রম গেটিং ম্যারিড অর থিঙ্কিং পজিটিভলি অর হ্যাভিং আ হেলদি ম্যারেজ? Most of the people, মানে আমার কাছে মনে হয় যে they don't even know what it entails. তারা বলে যে হচ্ছে অফকোর্স তুমি জব করবে, অফকোর্স তুমি পড়াশোনা করবে, অফকোর্স এটা এটা সবকিছু করবে, বাট ডু দে রিয়েলি নো যে হচ্ছে এর মানে কি? ফুফু মিলানো বিষয়টা কি, যে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওয়েলথ এটা মিললেই হবে? শুধু এটা না, কিন্তু যে দুইজন এই কন্ট্রাক্টে আসতেছে সেই দুইজনের মেন্টালিটি মিলবে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ওয়াসাত আড্ডা। আমাদের আড্ডায় আমরা সবসময় চেষ্টা করি আমাদের লাইফের সাথে রিলেটেড আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে, র, আনফিল্টার্ড অ্যান্ড নো জাজমেন্ট অ্যাটাচড। সো আজকে আমাদের একটা ইন্টারেস্টিং আপডেট আছে। আমাদের যে ওয়াসাত আড্ডার যে মডারেটরস ছিল, আনফর্চুনেটলি বা আনফর্চুনেটলি দুজন ফ্রিডম আলা মানুষ ছিল যারা এখন আহ, 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 কি পরাধীন হয়ে গেছে, রাইট? সো কনগ্রাচুলেশন নাদিয়া, কনগ্রাচুলেশন রাইসা, ওয়েলকাম টু দ্য গ্যাং. I don't know, it's a happy gang or whatever, but we are all married now, alhamdulillah. So since আমাদের অনেক কথা হচ্ছিল about marriage, about expectations, because obviously আমাদের একটা অ্যাটিটিউড আছে যে 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 জায়গায় থাকুক না কেন, যখন আমরা শুনি কেউ মা হবে তখন আমরা আনসলিসিটেড অ্যাডভাইস দেওয়া শুরু করি যে মা হইতে বা প্রেগনেন্সি বা প্যারেন্টিং নিয়ে। সেম গোজ ফর ম্যারেজ। যখনই কেউ ম্যারেজের দিকে যায় বা বিয়ের দিকে যায়, আমরা আনসলিসিটেড অ্যাডভাইস দেওয়া শুরু করি আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে। And then that gave us the idea that why not let's do an adda about it. So today's adda is about marriage, expectation versus reality. So this is a very, I think, informal one, because all we want to do is share our thoughts with our new members who are joining the gang, what to expect, what not to expect. Again, সবার reality same না, but it's just an overall concept, because এই ব্যাপারগুলোতে কথা বলা হওয়া দরকার, right? So let's start. Bismillahir Rahmanir Rahim. First question to নট নাদিয়া, আমরা নাদিয়াকে পরে জানতে যাবো, আগে আগে আমাদের As not as আগে আমরা একটু কথা বলি। আচ্ছা, যখন আমরা বিয়ে করি নাই তখনও, রাইট, বাট আমাদের বিয়ের ব্যাপারে জাস্ট থিঙ্ক করা শুরু করছি, পার্টনারের ব্যাপারে থিঙ্ক করা শুরু করছি, হোয়াট ওয়াজ আওয়ার ড্রিম? ড্রিম পার্টনার বলতে আমরা কি বুঝতাম? সবচাইতে বয়স্ক, যে এখন আমরা ফারজান আপু থাকলে ফারজান আপুকে বলতাম, কিন্তু বিয়ের বয়সে সবচাইতে ওল্ড যে বৃষ্টি, তাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। এক্সপেকটেশন আমার কাছে মনে হয় কি, যেটা বয়সের সাথে সাথে বদলায়। হ্যাঁ, টিনেজ বয়সে একরকম থাকে, বা টিনেজ বয়সে যখন একটু বিয়ে ভাইবটা বোঝা শুরু হয় তখন একরকম থাকে। তখন আমি প্রেটি শিওর যে টিনেজ বয়সে যখন এই প্রেফারেন্সটা থাকে তখন মোর অ্যাবাউট লুকস, বা ওই সময়ের আহ, মানে যেটাকে বলে যে কোনো পুরুষ সেলিব্রিটি সেরকম টাইপ হইতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে টিনেজ বয়সে। তো আমার মনে হয় যে এটা মোরাললেস এইজের সাথে সবারই থাকে। কিন্তু আসলে সময় মানে এইজ যত আগায়
তখন হচ্ছে এই এক্সপেকটেশন কেমন হইতে হবে এই ক্রাইটেরিয়াগুলিও ধীরে ধীরে চেঞ্জ হয়। এই জন্য আমার এটা হচ্ছে একদমই পার্সোনাল ওপিনিয়ন, যে জন্য খুব কম বয়সে এক্সপেকটেশনটা একটু ইম্যাচিওর থাকে। তো তখন যদি অনেক বেশি কম বয়সে বিয়ে হয়ে যায়, তখন দেখা যায় এক্সপেকটেশন রিয়ালিটির সাথে তার ম্যাচ করাইতে একটু সমস্যা হয়। আবার যখন এক্সপিরিয়েন্স হইতে হইতে বয়স আরেকটু বেশি হয়ে যায়, বা আমরা যেটাকে এভাবেও বলতে পারি যে আমাদের মানে সামাজিক যেই নর্ম আছে, সেই নর্মের চাইতেও যখন বয়স আরো বেশি হয়ে যায়, সামাজিক নর্ম বলতেছি আর কি, এই এই বিষয়টা এক একজনের কাছে এক এক রকম এবং হাইলি কন্ট্রোভার্সিয়াল যে কোন বয়সে বিয়ে হওয়া উচিত। এটার কোনো আসলে বলে দেওয়ার মতো এক্সাক্ট ইয়ে নাই, কিন্তু আমার মনে হয় যে ম্যাচুরিটির আবার আরেকটা প্রান্তে যখন অনেক বেশি ম্যাচুরিটি চলে আসে, তখন আমি বুঝি যে মানুষ অনেক চুজি হয়ে যায় তার প্রেফারেন্সের ক্ষেত্রে। তো তখনও কিন্তু এই ম্যাচ করাটা কঠিন, এই রিয়ালিটির সাথে নিজের এক্সপেকটেশনটা ম্যাচ করানোটা কঠিন। তা আমার কাছে মনে হয় যে ওই যে মধ্যম পন্থা, দুইটার মাঝামাঝি একটা সময়, ওই সময়টাই হচ্ছে একটা ওয়ার্ম সময় আর কি, যে আমার মনে হয় রিয়ালিটি আর এক্সপেকটেশন দুইটাকে ব্লেন্ড করাটা ইজি। But what was your expectation ও about ওই যে Faded ওটা the তো বয়স question. চেঞ্জ হয়েছে। what? উনি 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 মানে সেফলি জিনিসটা অ্যাভয়েড করে গেল, বুঝা গেল। আচ্ছা, বয়সের দিক দিয়ে বিয়ের বয়সের দিক দিয়ে যদি বলি, তাহলে সেকেন্ড হাইয়েস্টে আমি আছি। ওকে, আমার ব্যাপারে অ্যাকচুয়ালি উল্টা ছিল। যদিও বৃষ্টি নিজের পোল খুলে নাই, আমি খুলতে যাব এখন, বিকজ আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। এবং আমাদের আলহামদুলিল্লাহ কেজি কবে থেকে জানি আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়, আমি নিজের টাইমও ভুলে গেছি বেশ। কেজি 2-তে আমাদের দেখা হয় প্রথম, দেখা আচ্ছা হয় আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ড 4 থেকে, বাট মানে গ্রেড 4 থেকে হচ্ছে আমরা একদম ইনসেপারেবল। হ্যাঁ। ইনসেপারেবল ফ্রেন্ডশিপ। সো ময় আপু, আমি আপনি আর আপনারটাও বৃষ্টি, বলেন, বৃষ্টি আপুরটাও বলেন, হ্যাঁ এই জন্যই পোল খুঁজতেছি, আমি এই জন্যই যেহেতু বৃষ্টি উনি দিয়ে খুব শুরু করলাম। পলিটিক্যাল ছিল। সেটাই। তো যেটা ছিল, ব্রিশ ওয়াজ দ্য ড্রিমার, রাইট? শি হ্যাড লাইক আ ড্রিম। কেমন এই জন্য বলতেছিল যে ইয়ং যখন থাকে তখন এই এই বুঝতে বুঝতে হবে সবাইকে। তো আই ওয়াজ সবারই অ্যাকচুয়ালি, নো নো, দ্যাটস দ্য থিং, আই ওয়াজ অলওয়েজ, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্রেন্ডশিপের একটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে উই আর অ্যাকচুয়ালি পোলার অপোজিট। পার্সোনালিটি থেকে শুরু করে এক্সপেকটেশনস অফ লাইফ, এক্সপিরিয়েন্স অফ লাইফ, সবকিছুতেই আমরা এক্সট্রিমলি পোলার অপোজিট। সো আমার একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমি অনেক ছোটবেলা থেকেই আমাদের বাসায় আম, দেখা যেত কি যে অনেক মানুষ আসতো তাদের ফ্যামিলি প্রবলেম গুলা নিয়ে, এবং আব্বু আম্মু ট্রাই করতো সেগুলো সলভ করার, কাইন্ড অফ মোরলের মতো অবস্থা আর কি। সো অনেক সময় এটা হতো যে আম্মু স্পেশালি আম্মু ছিল যে সে সরাসরি যাইতো না, কারণ দেখা যেত যে আম্মু সরাসরি যদি যে মানুষদের সাথে কথা বলা শুরু করতো, তাহলে সারাদিন লেগে যাবে, বা দে উড স্টার্ট আস্কিং ফর আ লট অফ থিং। সো আমরা হচ্ছে ছিলাম, কথা মানে তাদের কাছ থেকে কথা শুনে জিস্ট যে আম্মুকে বলতাম, তারা একটা সলিউশন দিত। এই প্রসেসে আমি অনেক ইয়ং এজ থেকে রিয়ালিটি অফ লাইফ দেখা শুরু করছি। বিকজ মোস্ট অফ দ্য টাইম ওমেনরা আসলেই কিন্তু আসে যে হাজবেন্ডের দ্বারা কোনো না কোনো ভাবে অ্যাবিউজড হওয়া, শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো ভাবে অ্যাবিউজড হওয়া, এইসব কেসেই কিন্তু সব মানে প্রবলেম সলভিং এর জন্য আসতো। তো তারপরে আবার আমাদের ফ্যামিলির ভিতরেও বিভিন্ন এক্সটেন্ডেড ফ্যামিলির ভিতরেও এরকম প্রবলেম গুলো যেগুলো ছিল, আম্মুরা যেহেতু এগুলো সলভ করতো, সামহাউ মোর অর লেস আই গট এক্সপোজ টু আ লট অফ রিয়ালিটি ফ্রম ভেরি বিগিনিং। সো আমার উল্টা ছিল, মানুষের যেমন থাকে না, আমার এই এই যাইতে হবে, আমি বলতাম যে অ্যাটলিস্ট এই এই খারাপ গুণগুলো না থাকলে আমি খুশি। সো আই ওয়াজ মোর অ্যাবাউট, একটু পেসিমিস্টিক টাইপের ছিলাম ম্যারেজের ব্যাপারে, যে বিয়ে করতে হবে এটা জানি, বিয়ের ব্যাপারে আমি নেগেটিভ ছিলাম না, but I know I have to get married, but I just needed um, these things এগুলো অ্যাভয়েড। বাট আমার সবচাইতে ইম্পর্টেন্ট একটাই ক্রাইটেরিয়া ছিল, যেটা ফুলফিল হয় নাই। সেটা হচ্ছে আমার সবসময় মনে হইতো যে আমার চেয়ে এই যে বড়, আমি মানে ভালো রকমের বড় কাউকে বিয়ে করব, বিকজ আই ফেল্ট লাইক আই নিড আ গার্ডিয়ান। অ্যান্ড আমার মিনিমাম এজ গ্যাপ শুড বি 5 ইয়ার্স, এটা আমার খুব স্ট্রিক্ট একটা রুল ছিল যে মিনিমাম 5 ইয়ার্স লাগবে, এর চেয়ে বেশি হলে নো প্রবলেম, 10-20 নো প্রবলেম, বাট মিনিমাম 5 হইতে হবে। আমার জামাই আমার চেয়ে অনেক ছোট। সো মানে আমাদের এজ গ্যাপ লাইক অলমোস্ট 2 ইয়ার্স ফুললি না আর কি, এরকম। সো দ্যাট ওয়াজ দ্য অনলি ক্রাইটেরিয়া আই হ্যাড, অ্যান্ড ইট ওয়াজ নট ফুলফিল। বাট আমরা নেক্সট স্টেজে আসবো যে হাউ ইট ইম্প্যাক্টেড আর এক্সপেকটেশনের সাথে রিয়ালিটির কি ফিল হয়েছিল। বাট ইয়া, দ্যাট ওয়াজ মাই, অ্যান্ড
Prishti has a totally different approach. She was like she need a armor, মানে শুধু রিয়ালিটিতে মানে ঘোড়া দিয়ে আসা বাকি ছিল, বাকি she wanted all of that. Mashallah. So yeah, that was our life. How about you, Kashmi? আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে গিয়ে মানে এক একটা স্টেজে এক এক রকম এক্সপেকটেশন ছিল আপু। যেমন ছোট থাকতে মনে হতো আচ্ছা আমি ইংলিশ মিডিয়াম, আমার ইংলিশ মিডিয়ামই লাগবে। আমার তিন গোয়েন্দা পড়তাম, কিশোর পাশার মতো একটা ছেলে লাগবে, বুদ্ধিদীপ্ত, কোকড়া চুল, তারপর সে অনেক ইন্টেলিজেন্ট হবে এরকম। পরে যখন মানে আস্তে আস্তে মানে বয়সের সাথে সাথে যখন মানে আমি তো দেখতেছি পারিপার্শ্বিক ছেলেরা যেরকম বা ইয়েরা কিরকম প্রপোজাল যেগুলো আসতেছিল বা যেগুলা দেখতেছিলাম যে এক একটা জায়গায় এক এক রকমের মানে ইস্যু চলে আসতেছে। আমি একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলি যে মানে সেখানে হচ্ছে একটা ছেলের সাথে কথা হচ্ছিল বিয়ে রিলেটেড ফ্যামিলিগত ভাবে। তখন ওই ছেলেটা আমাকে অনেক রকমের প্রশ্ন, ইভেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলেন বা ধরেন গিয়ে আমার মানে ধরেন অমুক অমুক চাচাতো ভাই বোন এটা সেটা মানে এত প্রশ্ন করতেছে। ইভেন আমি কোয়ান্টামের মধ্যে মেডিটেশন করতাম, এটা হালাল নাকি হারাম, এটা নাকি হারাম, ওটা আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স। মানে ওই কথাবার্তাটা, কারণ এত ইন্টারোগেশন টাইপের সে আমাকে গ্রিলিং করতেছিল। তো আরো কয়েকটা মানে মানে মোটামুটি বলা যায় সাইকোপ্যাথ লেভেলের চলে গেছিল মানে কয়েকটা লোকের সাথে যে আমাদের মানে অফকোর্স আমি সবাইকে রেকমেন্ড করবো বিয়ের আগে তো দুই তিনবার কথা বলা দরকার। হ্যাঁ, তো এটা ইলিগাল বা হারাম কিছু আমি অ্যাডভোকেট করতেছি না, কারণ একটা মানুষকে বুঝাটা দরকার, মানে দেখা হোক না হোক এটলিস্ট কথার মধ্যে যাতে সিনক্রোনাইজেশনটা হয় ওটা বুঝা দরকার। তো আমার এক্সপেকটেশন আসলে কি, তারপর মনে মনে না এইসব জিনিস দেখার পরে যেটা হয় সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফলোজ অটোমেটিকলি। তারপর আবার বাবা মার মধ্যে থেকে একটা প্রেশার আসতে শুরু করে। এমন হচ্ছিল যে আমার আম্মু কাঁদতে কাঁদতে শেষ, যে মানে যে কোনো একটা ছেলেকে বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই, বাট এই ছেলেটাকে অনেক ভালো লাগছে, একে বিয়ে করো। কারণ ওই ছেলেটা মানে মানে যার কথা বলতেছি মানে সে খুব অদ্ভুত টাইপের এবং মানে ওর সাথে মনে কোনোভাবেই মেন্টালিটি যাওয়ার মতো না। তারপরে আমার আব্বু আমাকে এই দিক দিয়ে ইমেল দিতেছে যে আপনার জন্য আপনার মায়ের চোখের পানি ঝরছে, বাবা মাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন। আমি এদিকে কমপ্লেন দিচ্ছি আমার ভাইয়ের কাছে যে বাইরে, যে আমাকে এইভাবে প্রেশার দিচ্ছে। আবার শাব্দুল হান্নান যে আমার নানা ছিলেন, উনাকে আমি ইমেল দিতাম যে উনারা আমাদেরকে অনেক প্রেশার দিচ্ছে। তখন সালিশ বসতো ওনার বাসায় যে আব্বু আম্মু আমাকে কেন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তো আলটিমেটলি যেটা হলো যে আমার সিভি একটু এই হাত এই হাত ঘুরে আমার এখন যিনি আছে মানে একমাত্রই হচ্ছে ওর বাবার হাতে পড়ছে কিভাবে জানি। এবং ওইখানে গিয়ে এবং সে যখন আসলো মানে তো ফ্যামিলি ফ্যামিলি বললো যে দেখা হবে। তো আমি ফার্স্টে কিছু আমার রেস্ট্রিকশন ছিল যে না আমি চিটাং এর ছেলে বিয়ে করব না, কারণ হচ্ছে চিটাং এর ফ্যামিলিতে অনেক এক্সপেকটেশন থাকে। ইভেন আমি চিটাং এর, হ্যাঁ, ইভেন এমন ছিল যে অন্য চিটাং এর যে ছেলে ফ্যামিলি ওরা বলতো যে আমরা চিটাং এর মেয়ে নিবো না। আর আমি চিটাং এর ফ্যামিলি, আমি বলতো আমি চিটাং এর ঘরে যাবো না। তো আমার হাজবেন্ড হচ্ছে সন্দীপের। তো আমাকে বোঝানো হলো যে সন্দীপ আসলে চিটাং এর পার্ট না, উইচ ইজ টোটালি ফলস। কারণ সন্দীপ চিটাং এরই পার্ট। তো আমাকে এসব বুঝে টুঝে ওর কাছে পাঠাইছে কথা বলার জন্য। তো ওখানে আমি দেখলাম যে ও একদম মুখ খুলে একদম হা 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 করে হাসতেছে একটা কথার মাঝখানে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ওয়ান মি, বিকজ হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তারপরে তুমি সে তো হাসি পাবলিক শুনে পাগল হয়ে ইউনিভার্সিটি গেছো, ব্যাকগ্রাউন্ড। হাসিতে। হাসি শুনে পাগল হাসিতে হয়ে গেছো। মানে ভালো মানে কি হি ইজ ভেরি কনফিডেন্ট মাশাল্লাহ। তো ওইটাতে আমার খুব ভালো লাগছে যে মানে এত কনফিডেন্ট, মানে হি ইজ নট, মানে আমার কিরকম লাগতেছে একটু এইভাবে হাসি এইভাবে মানে হা 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 করে পুরো মানে ইয়ে করে ফেলতেছে, মানে তার হাসিতে পৃথিবী জয় হয়ে যাচ্ছে এরকম। পরে দেখলাম যে মানে একদম সাইকোলজি সরি যেমন টু আমি ইন্টারাপ্ট, বাট আমার মনে হয় ফার্স্ট টাইম কোনো মেয়ে কোনো ছেলের হাসিতে পাগল হয়ে গেছে। আমি সবসময় উল্টাটা হ্যাঁ করি। I was হ্যাঁ হ্যাঁ actually হ্যাঁ। thinking. পরে মানে ও আমাকে অনেকক্ষণ বসে রাখছে যে মানে সে অনেক কথাবার্তা বলতেছে ওখানে। তো আমি আম্মুকে গিয়ে বলছি যে সেটা অনেক বেশি কথা বলো, ওর সাথে আমি আর দেখা করতে চাই না, আমি কথা বলতে চাই না। পরে দেখতেছি যে সে মানে হি ওয়াজ পারসিস্টেন্ট, মানে সে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ, আমার শ্বশুরের আমার আব্বুর সাথে যোগাযোগ, মানে পারসিস্টেন্টলি ফলো থ্রু। আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের মেন্টালিটি অনেক সিঙ্ক করে, উই আর বোথ ভেরি পজিটিভ পিপল। মানে এমন কখনো হয় না যে সে গসিপিং করতেছে বা আমি গসিপিং করতেছি। ওইটা আমার খুব ভালো লাগে যে ইজ এ ভেরি পজিটিভ স্পেস ইন মাই হাউস হোল্ড। এক্সপেকটেশন কি থাকে না থাকে, অনেক অনেক কিছু তো রঙিন ইয়া থাকে যে এরকম দেখতে হবে, অনেক সুন্দর হবে, মানে একদম মাচা হবে এটা সেটা। আলটিমেটলি আলহামদুলিল্লাহ তো আমার তুমি মনে তো হয়েছে যে ফিজিক্যাল আমার জন্য ফিজিক্যাল ব্যাপারে ইয়া করতা,
ছিল? এক্সপেকটেশন ওই যে মানে ফার্স্টে ওই যে ফাল্গুনী পাঠকের গান দেখে দেখে মনে হতো সুন্দর একটা ছেলে লাগবে এরকম এরকম, পরে আলটিমেটলি মানে হি ইজ গুড লুকিং, সো আলহামদুলিল্লাহ অল এক্সপেকটেশনস আর মেট। আমি এগুলো এভাবে বলতে চাচ্ছি না, বাট হচ্ছে মানে মানে মেন্টালিটি সিঙ্ক হয়েছে, এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি, যেটা হয়তো তখন আমি বুঝতাম না যে মানে হোয়াট ইজ ইট তাকে লাইক when someone syncs with you mentally, but his family, my আচ্ছা, ওর family, এইটা থেকে family সরি, কোনো পয়েন্ট বাকি আছে নাকি আমি ইয়াতে যাবো? না, ফ্যামিলি সিঙ্ক্রোনাইজেশনও হয়েছে, এটাই। হয়েছে আলহামদুলিল্লাহ। ওর এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি নাদিয়ারটাতে আমার মনে হয় একটা জিনিস অ্যাড অন করবো, বাকি সবাই পরে যদি অ্যাড অন করতে চায়। নাদিয়া, এ অবভিয়াসলি তোমার এক্সপেকটেশনটা কি ছিল বা কি, বাট অলসো ওর এই কথা শুনে আমার মনে হচ্ছিল যে ফাইনালি যখন আমরা চুজ করলাম আমাদের হাজবেন্ডদেরকে, হোয়াট ওয়াজ দ্যাট দ্যাট মেড আস সে ইয়েস। এটা মনে হয় একটা ইন্টারেস্টিং এডিশন হবে, যদিও এটা কাশ্মীর অলরেডি বলে ফেলেছে, সে হাসি শুনেই পাগল হয়ে গিয়েছে। বাকিদের কি এরকম কাজ ছিল নাকি, কারো কি চুল উঠতেছিল বা এভরিথিং, এরকম কোন এক্সপেকটেশন রিয়ালিটি হয়েছে কিনা। ইয়া, ফার্স্ট একদম নিউলি ম্যারিড এন্ড নিউলি ইন লাভ, স্টিল ইন হানিমুন ফেজ। গো হেড নাদিয়া। আই থিংক হচ্ছে দুইটা কোয়েশ্চেনেরই অ্যান্সার মানে একটা ইয়েতে আমার হয়ে যাবে। আপু, ডু ইউ রিমেম্বার, বৃষ্টি আপু এন্ড সুমাইয়া আপু, ডু ইউ গাইস রিমেম্বার উই হ্যাড টু এপিসোডস ওয়াটা দ্যাটার হচ্ছে আগে হোয়াট ইজ লাভ এন্ড লাভ এন্ড ম্যারেজ, আমাদের এই দুইটা Yes. হচ্ছে। সো টু মি দিস এপিসোড ইজ অলসো দ্য কন্টিনিউয়েশন অফ দ্যাট, দোজ টু এপিসোড, ওই দুইটা এপিসোডে। ইউ রিমেম্বার যে হচ্ছে একদম ফার্স্ট এপিসোডে হোয়াট ইজ লাভ, ওই এপিসোডের মধ্যে ইউ গাইস আস্ক মি, আমাকেও জিজ্ঞেস করছিলেন তখন হচ্ছে অ্যাজ মানে সিঙ্গেল পার্সন হিসেবে জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে টু হোয়াট ইজ লাভ টু মি, এন্ড আমি ওই সময় বলছিলাম যে হচ্ছে আই কোটেড টু লাইনস ফ্রম মাই ওন পোয়েম। আমি বলছিলাম যে হচ্ছে উই ডোন্ট হ্যাভ টু বি অন সেম পেজ, বাট প্লিজ ডিয়ার গড let him love my book. I guess that was it. He just liked my book. Yeah, so আমার মনে হয় হচ্ছে আহ, So you guys are not in the same page or in the same page as well? turns out যে হচ্ছে আমাদের সেম জনরা, and Like, we are still finding out যে হচ্ছে আমরা সেম পেজে কিনা নাকি we are figuring out আমাদের পেজটা আসলে কি। তো দ্য থিং ইজ মানে যখন হচ্ছে ছোটবেলা থেকে ওই যে মানে বিয়ে নিয়ে ভীতি বলবো না, বাট হচ্ছে ওই যে আপু যে বললেন, আপনি যেরকম বললেন, তুমি আপু যেরকম বললেন যে হচ্ছে ইউ হ্যাড ভেরি রিয়েলিস্টিক আইডিয়া। আপু বলছে যে ঋষিয়াপুর হচ্ছে বলছেন যে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়েছে, আমার মনে হয় আমার বয়সের সাথে সাথে চেঞ্জ তো ডেফিনেটলি হয়েছে, বাট ফার্স্ট থেকে হচ্ছে আমার আইডিয়া গুলো হচ্ছে আমি মানে মিলাইতে পারতাম না আর কি, যে রোমান্টিক আর রোমান্টিসিজম আর লাইফ হচ্ছে আমরা মেয়েরাই খুবই ক্লোজলি যদি আমরা দেখতে চাই খুব ক্লোজলি দেখতে পারি। সংসারের অনেকগুলো সাইড যেগুলো ছেলেদের কাছে মেবি লাইক ইনভিজিবল থাকে, বা মেবি হচ্ছে তার এত বেশি কি বলে হয়তো ওদের অ্যাক্সেস থাকে না, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের ছোট থেকেই অনেক বেশি অ্যাক্সেস থাকে। হয়তো বা কোনো একটা আপু কান্না করতেছে বিকজ শি হ্যাড ফাইট উইথ হার হাজব্যান্ড, বা অন্য কোনো বা হচ্ছে আমাদেরকে যেরকম করে ছোটবেলা থেকে গ্রুম করা হয়েছে, আহ, আম, ছোটবেলা থেকে গ্রুম করা হয়েছে যে কি কি এক্সপেক্ট করতে, বা এইগুলোর কারণে না ছোটবেলা থেকে কিছু আইডিয়া ছিল। আই থিঙ্ক ক্লাস 8 পর্যন্ত আমি সলিড ছিলাম যে আমি বিয়ে করবোই না। অ্যান্ড এরপরে হচ্ছে পরে যখন দেখলাম যে না করতে হবে, তখন আহ, মানে আমি একটার পর একটা পয়েন্ট অ্যাড করতে মানে করা শুরু করছি যে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, জাস্ট লাইক টু ইভেট। হ্যাঁ, কখনো মানে এমন না যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে এই এই। আই রিমেম্বার আমি আমার বাবাকে বলতেছিলাম যে হচ্ছে আম, আমার তিনটা জিনিস লাগবে, মানে তিনটা জিনিসের যে কোনো একটা হলে হবে। একদম আমার মতন হইতে হবে, মানে আমি এইভাবে যেরকম যেরকম আমার মাথার মধ্যে যে যেই পিকচারটা আছে সেরকম হইতে হবে। অথবা সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আই হোপ পিপল ডোন্ট হিয়ার ইট এন্ড আমাকে হচ্ছে গোল্ড ডিগার না বলে, বাট সেকেন্ড বলছিলাম যে হচ্ছে আমাকে লাইক আমার পুরা পিএইচডি থেকে শুরু করে যা যা পড়াশোনা আছে সব স্পন্সর করতে হবে।
And মানে যদি এটা না হয়, ফার্স্টটা যদি না হয় তাহলে সেকেন্ডটা হতে হবে, আর যদি সেকেন্ডটা না হয় তাহলে থার্ডে আমি ডিসিশন নিছিলাম যে আমি কোন এক কাতারি শেখের থার্ড ওয়াইফ হবো। Why? উম, Qatari Sheikh. কাতারি This শেখ, is like a total opposite of what you wanted in a husband. ইয়াস লাইক মানে কাতারি শেখরা হচ্ছে ইউনো হি উইড বি রিচ, হ্যাঁ, এন্ড ফার্স্ট ফার্স্ট ওয়াইফ সবসময় হচ্ছে লাইক অনেক লাভ একটা পার্সন, মানে সাধারণত থাকার কথা, তাদের মধ্যে বন্ডিং থাকার কথা। সেকেন্ড ওয়াইফ হচ্ছে নিশ্চয়ই কিছু একটা তো তার মধ্যে ছিল, যে লাভটা হলে গা ফার্স্ট লাভকে ব্রেক করতে পারছে। এন্ড থার্ড ইজ জাস্ট বিকজ সেকেন্ডটা বিয়ে করছে, থার্ড একটা করলে কি হয়। Seriously, can you believe Nadia thinking of having like এর আগে love, what is love and what is marriage, all of that. ও কি হাই থটের কথা থেকে and then she came to like ঠিক আছে কাতারি wife and third wife হইতে পারে। এটা হইলি Like seriously. I'm just saying this because when I'm just মানে আহ, বিয়েটা নিয়ে যে আমি সিরিয়াসলি থিঙ্ক করতেছিলাম না, আমি just সেটাই আর কি বলতেছি, যে জাস্ট এক একজন যে আসতেছে আমি এক একজনকে এক এক জিনিস বলে দিতেছি আর কি, যে এটা Right. সো এটা তোমার এই ইয়া থেকে একটা কোশ্চেন করতে চাই, তুমি ইয়া যদি করো বাকি সবাইকে। I think one of the thing about us is that when we are working in activism, right? আমরা সবাই more or less women empowerment বা women rights নিয়ে কাজ করে থাকি, এবং the negativity we see আমাদেরকে এটা মানে ম্যারেজ থেকে একটু ডিটার করে ফেলে, বা আমরা যখন বিয়ে করছিলাম বা আমরা আমাদের আশেপাশে যখন মানুষদের দেখতেছি আমাদের কি মনে হচ্ছে যে this is deterring us from getting married or thinking positively or having a healthy marriage? Do you think it's happening? Anybody wants to chip in? আই গেস হচ্ছে এটা আমি অনেক শুনছি, গ্যামোফোবিয়া, রাইট? তো এইটা নিয়ে হচ্ছে মানে আমার আমার তুমি ইনফ্যাক্ট লাস্ট কিছুদিনের মানে লাস্ট কিছু কনভারসেশন up until you said yes to your now husband, I felt like you had that. মানে ডু ইউ গাইস রিমেম্বার আমি হচ্ছে কনস্ট্যান্টলি আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস নিয়ে মানে যাই হইতেছে আম জাস্ট চেকিং দিস ব্যাক টু ইউ, যে আপু এটা হয়েছে, এটা ঠিক আছে, আমি কি রাইট ইয়েতে যাইতেছি, এটা এটা হয়েছে আমার Right. সাথে, ওইটা হয়েছে। So I guess হচ্ছে we have been seeing so many failed marriages, অথবা যেগুলা যদি হচ্ছে ইয়ে হয়ও, if marriages are working, আমরা দেখতেছি যে হচ্ছে ওখানে মেয়েদের আর কি পজিশনটা কিরকম থাকে। তো অফকোর্স কিছু না কিছু তো ভীতি থাকে। তো বাট হচ্ছে What about others? You want to chip in? Girl, people join in without me telling, yeah? It's okay, it's not a class. আসলে বলেন। আমি এগুলো সব আমার কাছে ট্রিগার পয়েন্ট ছিল যে আমি কোনো সরি কোনো ছেলের সাথে যদি ধরেন আমার কথা বলতে হতো, তো এইরকম কনভারসেশন গুলো আমাকে খুব ইয়ে করতো যে আই উইল নট কন্টিনিউ ইন দিস কনভারসেশন এনিমোর। কারণ ধরেন কি আমার অফিসের কাজে হয়তো আমার ঢাকার বাইরে যাওয়া লাগতেছে, একটা একটা লোক আমাকে বলতেছে যে এগুলো কে করে, এগুলো কোনো ভদ্রঘরের মেয়ে তো এরকম করে না। হোয়াট ইজ রং উইথ ইউ, আমি তো বাইরে গিয়ে পড়ালেখা করছি। তো এগুলো এগুলো কি ধরনের কথাবার্তা? এই যে আমি এখন Mm. বাংলাদেশ থেকে কানাডা আসছি, তো এটা ভদ্রঘরের মেয়েরা করে না এগুলো, মানে দেশের বাইরে যায় না। আচ্ছা আমি ফ্যামিলি নিয়ে আসছি, বাট যাই হোক, আমি যদি ফার্স্টের দিকে যদি আমি বাইরে গিয়ে গিয়ে আমার মানে ক্রেডেনশিয়াল গুলো না বানাইতাম, বা আমি দেশে থেকেও যদি বিভিন্ন জায়গায় ভালো জায়গায় লেখাপড়া না করতাম, ভালো জায়গায় চাকরি না করতাম, তাহলে তো আমি আরে পরের স্টেপ গুলোতে আমি যেতে পারতাম না। তো যখনই আমাকে এরকম লাইন অফ কনভারসেশনে যেত, আমি যখন দেখতাম যে কোনো একটা ছেলে মানে মেয়ে মেয়ে সেন্টার্ড বা মেয়ে কেন্দ্রিক, ধরেন মানে ডিসএম্পাওয়ারিং কথাবার্তা বলতেছে, আমি আই উড নট, মানে দ্যাট উড বি আ রেড সিগন্যাল ফর মি। তারপর কিন্তু বিয়ের অ্যাজ এন ইনস্টিটিউশন আমার সবসময় ট্রাস্ট ছিল যে আমি বিয়ে করতে চাই, আমার একজন পার্টনার ভালো একটা পার্টনার হবে, মেন্টালি সাপোর্ট দিবে। আলহামদুলিল্লাহ, মানে এরকম এরকম সবারই দরকার, যে মানে বিয়ে থেকে স্বাভাবিক করতাম না, কিন্তু ওই লোকগুলা থেকে মানে আমি বুঝে যেতাম যে দিজ আর নট গুড মেটেরিয়ালস, মানে পিপল। Hmm. বৃষ্টি? আমি মানে যেটা আসলে প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে নেগেটিভিটিটা কেন, তা আমি যেহেতু মুরব্বী আমি একটু মুরব্বী ভাবে উত্তরটা দেই আর কি, যে কেন আমার কাছে মনে হয় যে এখানে টেকনোলজি একটা বড় বিষয়। এবং আমার মনে হয় যে আমাদের আগের জেনারেশন এবং আমাদের জেনারেশনের এখন একটা মানে হাই ট্রানজিশন টাইম যাচ্ছে আর কি, এবং এটা এই ট্রানজিশনটার বড় কারণ হচ্ছে টেকনোলজি। আমি কেন বলতেছি এটা, যে আমরা যদি আসলে পার্সেন্টেজে দেখি আমাদের সমাজে
বিয়ে কেন্দ্রিক দুঃখের ঘটনা কত পার্সেন্টেজ, আর বিয়ে করে মোটামুটি সংসার যাচ্ছে, একদম 100% সুখী কেউ হতে পারবে না, এটা দুনিয়াতে কেউই হতে পারবে না, সেটা পার্সেন্টেজ কত? এখন আমি তো ফেসবুক যখন আমরা খুলি, আমরা আমরা চোখের সামনে এরকম নানান ইনসিডেন্ট দেখি এবং পড়ে পড়ে মনে হয় আল্লাহ, সমাজটা মনে হয় এরকমই। হ্যাঁ, তো সেদিন সুমাইয়ার সাথে অন্য আরেকটা ইস্যুতে আমি বলতেছিলাম যে আমরা যখন আসলে ফেসবুক খুলি, আমি যেই গণ্ডির বা যেই ধরনের মানুষদের সাথে কানেক্টেড, একটা সময় কিন্তু ফিল হয় এইটাই মনে হয় দুনিয়া, এরকমই চলতেছে, এরকমই হচ্ছে। আসলে পার্সেন্টেজটা কতটুকু? হ্যাঁ, তা আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোর জন্য, যে এখন এই যে বিয়ে কেন্দ্রিক ফিডব্যাকগুলি না খুব ফ্র্যাগমেন্টেড। হ্যাঁ, খুব মানে খুচরা খুচরা, খুবই কি বলবো যে একদম ছোট ছোট পাজল পিসের মতো। এখন এত পাজল পিস নিয়ে ওটা পাজলকে কেউ সাজায় মিলাইতে পারতেছে না, যে না আসলে এটা একটা পিকচার হইতে পারে, মানে একটা ভালো পিকচার হইতে পারে আর কি। তা আমার কাছে মনে হয় যে আমাদের আগের জেনারেশন, তখন তো এত টেকনোলজি বা এত ভায়া মিডিয়া ছিল না, বা নলেজটা এত ফ্র্যাগমেন্টেড ছিল না, যে সমাজে আসলে কি হচ্ছে। তো ওইটার একটা লাইন আপ ছিল। সেটারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি বলতেছি না যে ওই যুগ গোল্ডেন যুগ ছিল, আমার এই যুগ একদম গার্বেজ যুগ হয়ে গেছে, আমি সেটা বলতেছি না। জিনিসটা হচ্ছে যে সিনক্রোনাইজ করার যে বিষয়টা। হ্যাঁ, তো আর এখানে আমার মনে হয় যে উম, সময়ের সাথে সাথে মেয়েদের এজেন্সি একটা ব্যাপার, শুধু কিন্তু মেয়ে না। আমার আমার কাছে মনে হয় যে আমি যখন আমার নানা দাদাদের সময়েরও ঘটনা শুনি, এমনও কিন্তু হয়েছে যে ছেলেকেও জোর করে বিয়ে দিয়ে দিছে, ছেলেরও কনসেন্ট নেয় নাই, বাবা মনে করছে যে এই মেয়ে ভালো, এই মেয়ের সাথে বিয়ে হইতে হবে, তো দিয়ে দিছে বিয়ে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন সময়ের সাথে সাথে মানুষের ফ্রিডম অফ চয়েস, কনসেন্ট, এগুলার একটা বড় ভ্যালু এডিশন হয়েছে। তো সবকিছুই এটা ভালো, কনসেন্ট থাকা, এজেন্সি থাকা, এই জিনিসগুলি ভালো, কিন্তু কোনো কিছুই আবার অতিরিক্ত ভালো না। তো আমার এই জন্য মনে হয় যে এটাকে সিনক্রোনাইজ করতে, ব্যালেন্স করতে মানুষ এখন খুব হিমশিম খায়। এই জন্য তার কাছে প্রতিনিয়ত হচ্ছে নেগেটিভিটিটাই আগে আসে, এবং মানুষের ব্রেন যেটা, সে ওই নেগেটিভিটিটাকে আগে পিক করে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় যে মানে বিয়ের ব্যাপারে যে একটা নেগেটিভিটি, স্পেশালি সবাই যেটা বলে যে মেয়েদের ভিতরে নেগেটিভিটিটা বেশি, কারণ এই ট্রানজিশন টাইম, এবং শুধু কিন্তু ইয়ে না, মানে এই সামাজিক ট্রানজিশন না, যে কোনো ট্রানজিশন টাইম, মানে পৃথিবীর যত রকমের ট্রানজিশন টাইম আছে, ওটা পলিটিক্যাল হোক আর যত রকমই হোক, ট্রানজিশন টাইমটা কিন্তু খুব টাফ। তখন দেখা যায় যে অনেকগুলি শক খাইতে হয়, শক খায়া 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 তারপরে হচ্ছে এই ট্রানজিশন টাইমটা ধীরে ধীরে স্টেবল হয়। তা এই জন্য আমার মনে হচ্ছে যে বিয়ের পুরো মেন্টালিটিটা, যে বিয়ে কেন করতে হবে, বিয়ে কেন করা উচিত, এইটা মানে যতটা না প্রচার হয় একটা গঠনমূলক ওয়েতে, তার চাইতেও আসলে নেগেটিভিটিটা, কে কত সাফার করতেছে, কে কত আহ, ঝামেলায় পড়ে যাচ্ছে বিয়ে করে, কে কত ইয়ে করতেছে, যে মানে কি বলবো, যে সাফার করতেছে, নির্যাতিত হচ্ছে, এই মেসেজগুলো আমাদের কাছে বেশি আসে। আসলেই তো আমরা যদি চারজন আমরা অ্যাসেস করে দেখি, আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি বা আমরা যখন পেপার পত্রিকা দেখি, সুখের সংসার এই ধরনের স্টোরি কয়টা পাই আমরা? না, তাই না? আরেকটা আই জিনিস আছে ওয়ান্টেড এখানে। টু আই ওয়ান্টেড টু এখানে চাইম ইন যে হুম আই হুম মিন কোন জিনিসটা হচ্ছে আমরা বেশি দেখতেছি, অফকোর্স নেগেটিভিটি মানে ডাজ গেট দ্য হাইলাইট, ওটা স্ক্রিন টাইম ইয়া, এটা আমার কাছে, পায়। আমি এটা বলতে বাট গেছিলাম যে হ্যাঁ, বাট লাইক দেয়ার ইজ রিয়েল স্ট্যাটিস্টিক্স, তাই না? আমাদের হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে 40-এ মানে 40+টা ডিভোর্স হয় পার ডে তে। দেয়ার আর রিয়েল ভ্যালিড রিজনস ফর বিহাইন্ড দ্যাট, তাই না? আর রাইট রাইট। ট্রানজিশন। অলসো অ্যাকচুয়ালি একটা জিনিস ছোট্ট করে এখানে অ্যাড করি। আই রিমেম্বার আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ ছিল যেখানে আম, একটা সার্টেন নাম্বার অফ ফ্রেন্ডের ডিভোর্স হয়ে গেছিল। এখন ওয়ান অফ দ্য ডিভোর্সি অ্যান্ড উই ওয়ার ট্রাইং টু গেট হার ম্যারিড এগেইন, অ্যান্ড শি জাস্ট সেড, লুক অ্যাট আওয়ার ফ্রেন্ডস গ্রুপ, you know how many people are divorced, life এরকমই। And I'm like, why don't you see the other rest of more than half who are happily married for 10+ years? ওইটা খেয়াল করতেছস না, কিন্তু তুই খেয়াল করতেছস যারা পারে নাই। So I think that's another thing. We আপু, see happy couples in a lot of picture or anniversary তে, you are my Jan, you are my দিতেছে। It's true, a lot of them are মানে শো অফ করতেছে, হয়তো রিয়েল লাইফ এটা না, বাট অনেকে রিয়েলি করতেছে, কিন্তু ওইখানে তখন আমাদের মনে হয় ঢং, নেকা, এইটা শো অফ করতেছে। And when somebody negatively say, it's like, oh yeah, you are being real, you are being relatable. So
I think as human or in social media সাইকেতে আমরা নেগেটিভ সাইডটাকে বেশি গ্রাস্প করি দেন দ্য পজিটিভ সাইড আই গেস। গো হেড হ্যাঁ, নাদিয়া। এখানে একটু বলি যে মানে হ্যাঁ, আমরা যদি দেখি যে ফেসবুকে আমরা যদি ছবি দেখি বা কাপল কোথাও ঘুরতে গেছে, এটার সংখ্যাও কিন্তু অনেক। হ্যাঁ, এটার সংখ্যা অনেক, দেখতে ভালো লাগে। আর ওই যে সুমাইয়া যেটা বললো যে অনেকে বলবে যে ও আচ্ছা ঢং, ইয়ে এই সেই দেখাচ্ছে বা এরকম শো অফ করতেছে, এই বিষয়টাও কাজ করে। কিন্তু মানে আমি বলবো যে ওই যে প্রথমে একটা কথা বললাম যে বিয়ে সংক্রান্ত বিষয়গুলো এখন হয়ে গেছে খুব ফ্র্যাগমেন্টেড, মানুষ মিলাতে পারতেছে না। হ্যাঁ, এখানে দেখতেছে খুব লাভিডাভি, আবার হয়তো আর একটা কেস এরকম বের হয়েছে যে উপরে দিয়ে খুব লাভিডাভি, আসলে ভিতরে কত কিছু চলতেছে অনেকদিন পরে হয়তো সেটা মানে ফ্লাশ আউট হইতেছে আর কি। তো এটা মানে মানুষ এখন প্যারানয়েড, আমার মনে হয় যে বিয়ের কনসেপ্টটা নিয়ে মানুষ প্যারানয়েড। এটার গঠনমূলক বিয়েটার বিয়ে নিয়ে গঠনমূলক কি বলবো যে প্রচারণাটা না, এবং বিয়ে নিয়ে যেই একটা গঠনমূলক ট্রেনিং এর প্রয়োজন, বা ট্রেনিং না, এটাকে কি বলবো যে বিয়ের বিয়ের বিষয়টা নিয়ে যেরকম গঠনমূলকভাবে শিক্ষিত হওয়া প্রয়োজন, ওই প্রসেসটা চালু নাই। আমি যতদূর জানি যে ইয়েতে মালয়েশিয়াতে বোধহয় যে বিয়ে করার আগে একটা সার্টিফিকেট নিতে হয়, যে বিয়ের দিস ইজ জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্ট, সার্টিফিকেট আমার কিনা, এটা এটা ছিল। ম্যান্ডেটরি। এই সার্টিফিকেট ছাড়া সে বিয়ে করতে পারবে না, মানে তার বিয়ে রেজিস্ট্রি হবে না আর কি। হ্যাঁ, তো মালয়েশিয়ায় হচ্ছে এটা ম্যান্ডেটরি যে ছেলে মেয়ে উভয়কেই হচ্ছে এটা কি বিয়ের একটা আগেই কোর্স নাকি? কোর্স Yes, করতে হবে। Malaysians they cannot get married without having the pre-marriage course. এটাকে বলা হয় pre-marital ওখানে কি course. কি শেখায় একটু কুইকলি বলে দেন আপু। ওকে, ফার্স্ট অফ অল আমি মালয়েশিয়ান না, শুধু মালয়েশিয়ানরাই জয়েন করতে পারে, বাট আমাদের ও, ইউনিভার্সিটিতে এটার একটা বয়েল ডাউন ভার্সন সবার জন্যই ছিল। বাট অফকোর্স হুম ইট হুম। স্টার্ট ফ্রম মানে এখানে ল শেখানো হয়, ওখানে রুলস রেগুলেশনস শেখানো হয়, তারপরে মালয়েশিয়ানসরা তো তোরও ইসলামিক ভাবে ওয়াইফের ডিউটি, হাজবেন্ডের ডিউটি, অল অফ দ্যাট শেখানো হয়। এখানেও অনেক কথা আছে, যেমন ধরেন এখানে আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে এটার ব্যাপারে যে নেগেটিভ বা পজিটিভ যে ইয়াগুলা বলা হয়, যেমন নেগেটিভ কথার মধ্যে বলা হয় যে এটা অনেক ট্রেডিশনাল কথাবার্তা বলে, ওয়ামেন বিং সাবমিসিভ, এগুলা মোরালেস করা হয়, মানে ইসলামিক ইয়া যারা তাদের ক্লার্কস ওদের দ্বারা ওয়ামেন্স বিং সাবমিসিভ, অল অফ জিনিসগুলো হয়তো বেশি হাইলাইট করা হয়, মেয়েদের জিনিসগুলা। আবার আরেকটা জিনিস যেমন ওরা বলে যে একেবারেই ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপারটা খুবই হালকা ভাবে ছেড়ে দেয় ভিতরে, মানে প্রি ম্যারিটাল কোর্স, বাট সেক্স এডুকেশন বলতে যেটা বুঝায় বা একটা হেলদিয়া ওই জিনিসটা খুব একটা নাই। বেশিরভাগই হচ্ছে সোশ্যাল কগনিশন, বাট স্টিল কিছু তো আছে। আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট সাম ওয়ার্ড তোমাকে মেন্টালি ওরা রেডি করতেছে, রাইট? বাট ইট শুড, এটাকে আরেকটু ইনক্লুসিভ করার ব্যাপারে এখানেও এখন কথা হচ্ছে। বাট আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট অনেক সময় এরকম হয় যে ওদের যখন এঙ্গেজমেন্ট হয় তখন 3 মাস হাতে সময় থাকে, এর মধ্যে দে হ্যাড টু, মানে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ ফিউচার হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই কোর্সটা করতেছে, এন্ড দেন দে গেট ম্যারিড দ্য হোল। আবার অনেকে থাকে যে আন্ডারগ্রাডে থাকতেই মানে মেয়েটা ঠিক হয় নাই, ছেলে মেয়ে কিছুই ঠিক হয় নাই, বাট তারপরও কোর্সটা করে ফেলতেছে। বাট আমার অনেক ফ্রেন্ড আছে যে ওরা এঙ্গেজমেন্ট করার পর দুজন মিলে কোর্সটা করছে এন্ড এভরিথিং, বাট মেইন কথা হচ্ছে ইউ ক্যান নট register for marriage unless you have the certificate for pre-marriage course. আমি আমি এখানে আরেকটু অ্যাডিশন দিই, মানে এই যে বিয়ে ভীতি যে বিষয়টা, খুবই সারপ্রাইজিংলি আমি ইউকেতে আসার পরে দেখতেছি এখানেও কিন্তু সেম অবস্থা। আমরা আগে ভাবতাম না যে বাংলাদেশের কনটেক্সটে মনে হয় বিয়ে ভীতি বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে, মানুষ স্পেশালি মেয়েরা বিয়ে করতে চায় না। হ্যাঁ, আমি কিন্তু এখানে এসেও দেখতেছি যে সেম ওয়েস্টার্ন কালচারটা ভিন্ন, আমি সেটা বলতেছি না, কিন্তু এখানেও যারা আছে আমাদের কালচারের মানুষ যারা আছে বা সাউথ এশিয়ান কালচারের মানুষ যারা আছে, তাদের মধ্যেও কিন্তু এই ক্রাইসিসটাই এখন যাচ্ছে, যে বাচ্চা কাচ্চা বিয়ে করতে চাচ্ছে না। এবং মানে প্যারেন্টসদের কমপ্লেন যেটা, তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। এবং এখানে আরেকটা কথা আমি অন্যান্য প্যারেন্টসদের কাছ থেকে যেটা শুনছি, যে এখানে স্কুলিংটা যেভাবে হয় ছোটবেলা থেকে, সেটা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক হয়। আমার জীবন, আমার ডিসিশন, আমার লাইফ, এটা এত বেশি এভাবে ছোটবেলা থেকে শেখানো হয় যে একটা পয়েন্টে যে তখন কোনো কিছুই তারা কম্প্রোমাইজ করতে চায় না। সো এইটা কিছুটা বিয়ে বিমুখ করে দিচ্ছে। এটা হচ্ছে এখানের আম, আমাদের আগের জেনারেশনের প্যারেন্টস যারা, তাদের সাথে তাদের কথাবার্তা সাথে বলে আমি কামিং টু বুঝতে দ্যাট পারছি। ফ্রম পয়েন্ট, আচ্ছা আমি বৃষ্টির পয়েন্ট থেকে আমরা আমাদের মানে টপিকে আবার ব্যাক করি, যে এই যে ভীতি, এটা পুরোপুরি রিলেভেন্ট না বা আউট অফ ব্লু না, there are some experience that brings, so that brings to my third point,
এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আমরা কি এক্সপেক্ট করছিলাম ভার্সেস কি রিয়ালিটি। ওকে, প্রথমত আমাদের হাজবেন্ডদেরকে এই ইয়া দেখা থেকে ব্যান করা হবে। বাই হাজবেন্ড এবং শ্বশুর বাড়ি, ইউ আর নট অ্যালাউড টু সি দিস হোয়াটসঅ্যাপ আড্ডা, অ্যান্ড হোয়াট এভার উই Husband সে and husband in the same group. whatever I say it doesn't mean এই যে একটা স্ট্যাটাস, একটা কথা না যে দুঃখের স্ট্যাটাস দেওয়া মানে এটা আমার ফ্যামিলিতে হচ্ছে, এরকম না। We are going to say overall, but again whatever আসলে we কিন্তু say ওর we still ফ্যামিলিতেই হচ্ছে, যে দুঃখের স্ট্যাটাসটা ওর ফ্যামিলিতেই হচ্ছে, কিন্তু পরে সে ডিসক্লেমার দেয় disclaimer there যে এটা actually, but আমার জন্য না কিন্তু। উল্টাও হয়, but উল্টাও হয়। I believe হয়তো all the হয়তো একটা বলা হলো, ওইটা হয়তো তার ব্যাপারে বলাই হয় নাই, এটা জাস্ট জেনারেল সেন্সে বলা হয়েছে, কিন্তু সে ভেবে নিচ্ছে আমাকে বলে দিল এভাবে, আমাদের কথা বললো। but আপু ইউর I think সেফ, আপনি having অনেক জেনারেল যাচ্ছেন, কোনো সমস্যা হবে না আপনার। হ্যাঁ হ্যাঁ একটু পার্সোনাল আপনার কথা একটু বলতে ফিল্টার তো করে বলতে সমস্যা হবে। নাই। Okay, we go. Let's. আমি open করে দিচ্ছি. Please don't wait for asking the names. Just like expectation versus reality. Okay, আমার first of reality যেটা আমি বলতেছিলাম, right? যে 5 বছর গ্যাপ চেয়েছিলাম কিন্তু 2 বছর গ্যাপ হয়েছে, অলমোস্ট 2 years এরকম গ্যাপ, অ্যান্ড আমি সারপ্রাইজিংলি এটা একটা পজিটিভ আমার এক্সপেকটেশন রিয়ালিটি বলবো, যে আই রিয়েলাইজ যে ফর মেন it's more about their personality and how they were groomed by their surrounding or their parents. It's not about their age. তোমার চেয়ে বয়সে ছোট হয়েও সে অনেক ম্যাচিওর হতে পারে, বা তোমার চেয়ে 10 বছরের বড় হয়েও সে অনেক ম্যাচিওর থাকতে পারে। So it's all about how they were groomed, and that's what I realized after getting married to him, because he is an old soul. Sometimes now এখন আমি উল্টা বলি, ভাই এত এত ইয়ং একটা মানুষ, why are you acting so old, be spontaneous, and then আমি মনে মনে বলি হ্যাঁ আমি তো এরকম বুড়াই একজনকে চাইছিলাম। তো আল্লাহ হচ্ছে আমাকে মানসিক ভাবে বুড়াই দিয়ে দিচ্ছে একজনকে, who is very like how do you say, বলে না এখন আমার হিন্দি মাথায় আসতেছে, ইংলিশও আসতেছে না, বাংলাও আসতেছে না, ঠেহরা হুয়া একটা কথা আছে না, যে very calm and very stable person, Very he's like that. collected. Yeah, very collected. And I'm like, oh my God, try to take risk, man. You are a young person. তো আমার উল্টা হয়েছে, আমি মনে করতাম যে আমি ওইটা চাই, আম, বয়সে কম হয়েও ওইটা পাওয়ার পরে নাই রিয়েলাইজ যে আরেকটু মনে হয় স্পন্টেনিয়াস হওয়া দরকার। ওকে, হাউ অ্যাবাউট আদার্স, গো অ্যাহেড। আচ্ছা, আমার এক্সপেকটেশন রিয়ালিটি ভার্সেস রিয়ালিটি। যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে আমার বিয়ের পরে আমি আমার একটা নতুন আমিকে খুঁজে পাইছি, খুঁজে বের করছি। আমি, আমার আইডিয়াও ছিল না যে আমার ভিতরে এরকম একটা আমি আছে। হ্যাঁ, এটা হয়তো আম, বিয়ের পরের নানান রকম অ্যাডজাস্টমেন্ট, স্পেশালি মানসিক অ্যাডজাস্টমেন্ট, সমাজকে আরো নতুনভাবে দেখা, অবভিয়াসলি যেটা আমার আগে এক্সপিরিয়েন্স হয় নাই বা দেখা হয় নাই, এই সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি বিয়েটাকে আগে যেমন ভাবতাম সেটার চাইতে বিয়েটা আসল, মানে বিয়েটা অন্যরকম এই সেন্সে মনে হয়েছে যে তখন আমি মানে সামাজিক যে ব্যবস্থা সেটা নিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হতো যে না, এটা এটা আসলে ডিফারেন্ট কিছু। এবং যেটা সব অনেক ইয়েতে আগে বলছি যে কম্প্যারেটিভলি আমাদের এখনকার সামাজিক বয়স অনুযায়ী আমার একটু আর্লি বিয়ে হয়েছে, 21 বছর বয়সে বিয়ে হয়েছিল, মানে আমি মাত্র ফার্স্ট ইয়ার শেষ করছিলাম ইউনিভার্সিটির ওই বয়সে। তো তখন তো আসলে খুব ইয়াং মাইন্ড, মন আর কি। তো এই জন্য ওই যে হয় না যে নতুন ধাক্কায় নতুন ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয়, আর্থকুয়েক হলে যেটা হয়, হ্যাঁ। তো ওইটাই আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধাক্কা জীবনে আসাটা কঠিন, কিন্তু কিছু কিছু ধাক্কা হয়তো এমন কিছু কে বের করে নিয়ে আসে। So আমি আমার নতুন একটা ভার্সনকে আমি দেখলাম যেটা আমার ভিতরে আছে, আমি এটা জানতাম না কি যে ছিলি, নতুন ভার্সন কি এটা বল, বি স্পেসিফিক। নতুন ভার্সন। নতুন ভার্সন বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, যেমন আমি আগে কি ছিলাম, পরে কি হয়েছি, এখন কি হইলাম। আমার তখন মনে হয়েছে যে না, সমাজ, এক কথায় বল, সেদিন তোর সাথে কথা বলছিল প্রেসাইজ ভাবে কথা বলতে শিখা, এক কথায় হোয়াট ইজ দ্য ডিফারেন্স। এই জন্যই প্রেসাইজ ভাবে বলতেছি, এই কথা কইতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, এই জন্যই বলতেছি যে আমার কাছে তখন মনে হয়েছে যে বিয়ের আগে আমি শুধু ভাবতাম যে বিয়ে কেন্দ্রিক আমার জীবনটা কেমন হবে, কিন্তু বিয়ের পরে আমার মনে হতো যে না, এটা তো মানে পুরা সোসাইটিতে এরকম কিছু হ্যাক্স আছে, এটা কেন আছে। তো আমার সোসাইটিকে জানতে জানার আর পড়ার একটা ইচ্ছা হলো খুব, তখন থেকে আমার বই পড়াটা শুরু হয়েছে অনেক বেশি। আমি এত বই পড়া মানুষ ছিলাম না বিয়ের আগে। তো বই পড়া, লেখালেখি, কিছু জিনিস থাকে যে হয়তো ওই মোমেন্টে আমি এক্সপ্রেস করতে পারতেছি না আমার মুখে, তো তখন হচ্ছে
লেখালেখিটা শুরু হলো। মানে ইটস আ লং স্টোরি। আমার এই জার্নি করতে হলে আমাকে আলাদাভাবে গেস্ট হিসাবে ডেকে ইন্টারভিউ করতে হবে। Oh my সো God. Okay, what's that 101? এটার জন্য Are you listening? আলাদা করে আমাকে গেস্ট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, লং স্টোরি। আচ্ছা, তুমি এটা ছোট ইয়া, করে বলো। কাসপি, সেম আই থিঙ্ক। আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, মোরালেস নাদিয়াকে আর যদিও আমি ওয়াসাতের থ্রুতে চিনছি, বাট আলহামদুলিল্লাহ ওকে, ওর অ্যাটলিস্ট ট্রানজিশন টাইমটাতে ওকে আমি উইটনেস করতে পারছি, বাট বাকি সবারও আমার সেম হয়েছে যে ওদের টিনেজ লাইফ, গ্রোয়িং আপ। কাশ্মীরও দেখা হয়েছে, বৃষ্টিরও দেখা হয়েছে। সো তুমি কিছু বলতেছো কাশ্মী আমাদেরকে? না, রাইট। সো আই থিঙ্ক মোরালেস, আমি এখনো নাদিয়ারটা জানি না, বাট আদার আমাদের সবার ব্যাপারে আমরা কিন্তু খুবই ডানপিঠে মেয়ে ছিলাম, মানে উই ওয়ার নট ঘরেলু মেয়ে, খুব জেনুইনলি ফেমিনিন। ও, বৃষ্টি ওয়াজ লাইক দ্যাট, ওকে, আমি এরকম ফেমিনিন ছিলাম, হ্যাঁ। ক্যারেক্টার মধ্যে পড়ে। আমি বাট ছিলাম। আমাদের, রাইট, আমাদের লাইফ যেটা যেটা ছিল সেটাতে সংসার, ঘর, এগুলাকে এক্সপেকটেশন করাটা খুবই টাফ ছিল। বিশেষ করে কাশ্মীরিয়ান আমার ক্যারেক্টার কাইন্ড অফ সেম ছিল। লাইক আমাদের মানুষ এক্সপেক্ট করতো না যে আমরা মানে, আমার ইভেন এখনো এরকম হয় যে আমার জামাইয়ের ব্যাপারে যদি আমাদের এখানকার কমিউনিটির বেঙ্গলি ভাবিরা কথা বলে, সবাই বেচারা বলে শুরু করে। তাদের কাছে মনে হয় যে আমি এতই অ্যাবিউজ করি আমার জামাইরে, যে এই বেচার কথাই শুরু করে, বেচারা তোমার জামাই। আমি বলি, আপনি বেচারা বলেন কেন? আপনাকে মনে হয় যে সারাক্ষণ আমি ওকে টর্চার করতেছি? মানে আমার ক্যারেক্টারটা যেহেতু অনেক ডমিনেন্ট আর ও যেহেতু অনেক ঠান্ডা, সবাই মনে করে যে আমরা ইয়া করতেছি। যাই হোক, কাশফি, আমি নিজেও তোমার ব্যাপারে দেখতেছি, তুমি কি কথা বলতে পারবে এখন? হ্যাঁ, 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 পারবো। হ্যাঁ, আমি নিজেও তোমাকে, তুমি তো আমার হাতে অনেক ঝাড়ি খাওয়া মেয়ে, বিকজ দ্য ওয়ে ইউ ওয়্যার। তো সেখান থেকে এখন আমি তোমাকে অনেক ভদ্র, সাবমিসিভ একটা বউ দেখতেছি, যে রান্না করতেছে, যে গেস্ট মানে ইয়া করতেছে। আর আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, মাসাল্লাহ, বিকজ আমি ওদের ওদের সিনিয়র ছিলাম স্কুলে, অ্যান্ড এই মেয়ে ওর দুষ্টামির জন্য, ওর বোল্ডনেস এর জন্য সারাক্ষণ আমার কাছে ঝাড়ি খাইতাম। মনে হয় সুইটনে, এই ইদানিং ওর সাথে আমি সুইট হচ্ছি, আগে সবসময় ঝাড়ির উপর রাখতাম। সো হাউ ডিড, মানে এই ট্রানজিশনটা কি পজিটিভ তোমার কাছে না নেগেটিভ, নাকি তুমিও কোনো ট্রমা থেকে এরকম হয়ে গেছো? গো হেড, শেয়ার ইউর থটস। আমার রুমের বাইরে খুব বিয়ে হচ্ছে, মানে বাচ্চারা খুব মানে দরজা ভেঙে ফেলতেছে এরকম। কোনো সমস্যা হচ্ছে কি, মানে শোনা যাচ্ছে শোনা এরকম? যাচ্ছে না, না, শোনা যাচ্ছে। আচ্ছা। তো ফার্স্ট ইস্যুটা আমি বলি, সুমাইয়া আপু অনেক বড় একটা বুলি ছিল ছোটবেলায়। ওটা থেকে শুরু করি। মানে আমি স্কুলে কাজল দিয়ে যেতাম ফর সাম উইয়ার্ড রিজন। আর উনি বলতো আমাদেরকে, মানে আমাকে কাজলা দিদি বলে বলে সে বুলি করতো। সেখান থেকে এইটুকে কেমনে আসলাম সেটা হচ্ছে গিয়ে বয়সের সাথে এই যে ধাক্কা টুক্কা খেয়ে তো অনেক কিছু শিখি। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমার সবচেয়ে বেস্ট ইকুইপমেন্ট যেটা আমার সাথে ছিল, সেটা হচ্ছে গিয়ে আই ওয়াজ অলরেডি অ্যাট আ জব। এটা আমার কাছে মনে হয় যে সবার, মানে সব মেয়ের দরকার। সে মানে সে যেই হোক না কেন, মানে একটা তার আর্নিং সোর্স দরকার, তার ইনকাম সোর্স দরকার। তার নিজের হাতে যখন টাকা থাকবে, তার ভয়েসটা অনেক স্ট্রং হবে, তার বার্গেনিং পাওয়ার অনেক স্ট্রং হবে। তার ওই যে হাজবেন্ডের সাথে যখন সে কোনো কিছু নিয়ে ডিসকাস করবে, ওখানে এখন আলটিমেটলি দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম টু দিস। ঠিক আছে, এখন আগের যুগে ওই ইয়েটা নাই যে আমি তোমার সবকিছু বের করব, তোমার সব দায়িত্ব আমার। ওই মেন্টালিটি থেকে ছেলেরা বের হয়ে আসছে ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু এখন সিচুয়েশন এরকম হয়ে দাঁড়াইছে, সোসাইটাল রিয়ালিটি, যেটা আমি আশেপাশে সব জায়গায় দেখছি, ইভেন ডিভোর্সের সময় আমি দেখছি অনেক জায়গায় ডিভোর্স হয়ে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল একটা, মানে মানে মহিলাদের রেসপন্সিবিলিটি ছেলেরা তখন নিতে চাচ্ছে না, বা নিতে অপারগ, বা বলছে তো মানে এরকম এরকম ধাক্কাধাক্কি কম্পিটিটিভ এরকম। তো ওই ওই টাকাটা, মানে যখন একটা মেয়ের যখন নিজের একটা ইয়ে থাকে, ইনকাম সোর্স থাকে, তখন তাকে অনেক হেল্প করে। তো এটা আমি সবার জন্য রেকমেন্ড করবো। তো এটা আমাকে অনেক হেল্প করছে ওই ট্রানজিশন স্টেজে। মানে একটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয়েছে সবার ব্যাপারে বা আমার ব্যাপারেও, সেটা হচ্ছে ইটস আ পাওয়ার গেম। হ্যাঁ। তো when you have education at your disposal, when you have a job, when you have money, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইভেন আউট করতে হেল্প করবে। যে সোসাইটাল যেসব ইনজাস্টিস একটা মেয়ে ফেস করে, ওগুলা থেকে মেয়েটাকে একটা প্রোটেকশন দিবে। হ্যাঁ। তো ওই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমার ওই ডিসপোজাল গুলো ছিল আমার কাছে। আর ইভেন ছোটবেলা থেকে সুমা আপু জানে আমি আই ওয়াজ ডিবেটার। তো এই যে মানে ট্রেডিশনাল যে ইয়েগুলো আমরা ফেস করি না, মেয়েরা শ্বশুর বাড়িতে এটা সেটা, ওইটা উল্টো ওনারা আমার থেকে ফেস করছে। যে মানে আমার ভাই একটা পর্যায়ে গেছে যে মানে আমার হাজবেন্ডকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার, কারণ সে আমাকে সহ্য করতেছে।
এবং সে আমার সাথে আছে, এবং আমার শ্বশুর বাড়ির লোকরা অনেক ভালো, কারণ ওরা আমাকে হজম করতেছে। এটা এটা হচ্ছে গিয়ে বাপরে আমার, সব বাপের বাড়ি বিলিভ করে, আমার বাপের বাড়িও বিলিভ করে যে আমার আমার জামাইয়ের নোবেল প্রাইজ দেওয়া দরকার, সো ওইটা তো বাপের বাড়ি সবচেয়ে সারাক্ষণই মনে হ্যাঁ, করে। ওটা যেভাবে বলুক, আই নো দ্যাটস দ্য রিয়ালিটি। মানে মানে এটা আসলে ওদের বেলায় কিন্তু আমি অনেক কিছু ফেস করছি যেগুলো হয়তো মানে এভাবে আমি বলবো না বা ডিসকাস করবো না বা উইথ আর মানে পার্সোনাল ইয়েতে, বাট ওখানে উইমেন, ওদের একটা স্ট্রং ভয়েস থাকার দরকার। হ্যাঁ, এবং আরেকটা যেটা আমি বলতে চাই, এট দি এন্ড অফ দ্য ডে, আপু আপনারা বলতেছেন না একটা কোর্সের ডিউটি গুলার কথা বলা হয়, ছেলেদের কি ডিউটি মেয়েদের কি ডিউটি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এইভাবে শিখানো হয় না কিন্তু, মেয়েদের এই ডিউটি, ছেলেগুলোকে তো স্পেসিফিকলি বলাই হয় না, ওদেরকে তো মানে 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 বসায় বসায় কতটুকু ইয়ে করা যায়, তোষামোদী করা যায় ঘরের মধ্যে, এই সিচুয়েশনটা থাকে। এট দি এন্ড অফ দ্য ডে বিয়েটা কিন্তু একটা কন্ট্রাক্ট। আমি তো লয়ার, তো আমি ওই পার্সপেক্টিভ থেকেই বলবো, বিয়েটা কিন্তু একটা কন্ট্রাক্ট। আপনার কাবিন নামে যতটুকু টার্মস এন্ড কন্ডিশনস আছে, আগে থেকে বলে নিলে বেটার, যে আমি এটা এটা এক্সপেক্ট করি, আমাকে এটা 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 মানে আমার মেনটেন করতে হবে, নইলে তুমি বিয়ে করবা না। তোমার টার্মস এন্ড কন্ডিশনস যদি মিট না হয় তাহলে বিয়ে করবা না। সো এরকম আমার কিছু ছিল, যেমন আমি আমি উইয়ার্ডলি ইনাফ আমি বলছি আমি কোনোদিন বিদেশে যাব না। তখন হি এগ্রিড যে আমি, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড লুক এট মি, আমি বিদেশেই আছি এখন। তো আলটিমেটলি হয়ে যায় দুজন মিলে। বাট এই ঝগড়াগুলো হয় না যদি আগে থেকে কথা হয়ে থাকে। এবং আমি কিন্তু অলওয়েজ জব করব, মানে আমার ইচ্ছা আমি অলওয়েজ জব করবো, আমার কিছু দায়িত্ব আছে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আছে, এগুলো আগে থেকে বলে নেওয়া দরকার। আমার কিছু ফ্রেন্ড সাফার করতেছে, হ্যাঁ, যে কারণ ওরা হচ্ছে জব করতে চায় কিন্তু ওদেরকে শ্বশুর বাড়ি থেকে অ্যালাউ করতেছে না, বা ঝামেলা হয়ে যাবে বা কে ইয়ে করবে, সিম্পলি বিকজ ওরা বিয়ের আগে এই জিনিসগুলো ওরা ইয়ে করে নেয় নাই, কথা বলে নেয় নাই, বা ওরা ভাবছে যে আমি ছাড় দিই। তো এখন ওরা পাচ্ছে না ওগুলা। তো বিয়ে একটা কন্ট্রাক্টের মতো, টার্মস এন্ড কন্ডিশনস গুলা জামাই বউ মানে যারা বিয়ে করবে ওদের কথাবার্তা বলে নিতে হবে। এবং আমার মনে হয় যে এই টুলস গুলা, যে পকেটে টাকা থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, এগুলা নিয়ে ইউ এন্টার ইনটু আ ম্যারেজ, দেন ইট উইল বি আ লেভেল প্লেইং ফিল্ড। ইনশাআল্লাহ, দ্যাটস সো নাইস। সো আই থিঙ্ক এটার থেকেই আমরা আমাদের প্রিপেয়ার্ডনেস, হোয়াট শুড বি প্রিপেয়ার, গেট প্রিপেয়ার্ড ফর, সবার যার যার এক্সপেকটেশন আছে সেখান থেকে আমরা বলি আমাদের ইয়া থেকে যে আমাদের লাস্ট পয়েন্ট যেটা, যে আমরা how should we get prepared, and one of the point about getting prepared is the nikah nama, যেটার ব্যাপারে অনেকে জানে না and everything. So আমি ওইটার জন্য নাদিয়ার কাছে যাচ্ছি, বিকজ আমরা এটা নিয়ে রিসেন্টলি অনেক কথা বলছি। তার আগে আমি একটা ছোট্ট কন্ট্রাডিকশন করবো সুমাইয়ার সাথে, যদিও দিজ আর, I'm not saying it's totally wrong what you're saying, these are true, কথা বলে নেওয়া উচিত, বাট আনফর্চুনেটলি যেটা হয় আমার নিজের এক্সপিরিয়েন্সই বলে যে অনেক সময় থাকে কি, যে কিছু সময় থাকে যে ছেলেটা বা ছেলের ফ্যামিলি এই মেয়েটাকেই চায় বা এই মেয়েটার ফ্যামিলিকেই চায়। তো সেই ক্ষেত্রে তখন যতই বলা হয় আমি এটা এটা সব, হ্যাঁ তোমাকে তো আমি কলিজার ভিতর ঢুকায় রাখবো, তোমাকে আমি পড়াশোনা করাইতে দিব, পুরা হোয়াট তো এভার জানেন দিস। যে হচ্ছে মানে আমার সাথে মাল্টিপল টাইমস এটাও হচ্ছে হইতে হ্যাঁ, গেছে, দে তো হ্যাভ আমার এগ্রিড টু আশেপাশে আমি এভরিথিং। এক্স্যাক্টলি, এবং আমি রিসেন্ট এরকম খুব অনেকগুলো ম্যারেজে দেখছি যেটাতে দ্য বয় জাস্ট সিম্পলি সেড ইয়েস, বিকজ ওরা লিটারালি শুনেও নাই কি বলতেছে, ওর দে ওয়ার লাইক হ্যাঁ ভাই তোমার আমি বিয়ে করতে চাই, হোয়াট এভার ইউ সে ইয়েস ইয়েস। আর ছেলের ফ্যামিলি তো আরো বেশি, আর মেয়েটা ওই এক্সপেকটেশন নিয়ে গেছে, অ্যান্ড দেন নাও দে আর হ্যাভিং এ প্রবলেম। সো অনেক সময় এরকম থাকে আনফর্চুনেটলি, যে এটা আসলে কিছুদিন আগে একটা ডিভোর্স লয়ারের একটা পডকাস্ট শুনতেছিলাম, অ্যান্ড দিস ইজ সামথিং হি ওয়াজ সেইং, যে এটা এত বড় একটা গ্যাম্বল, এটাতে মানে যখন তুমি গ্যাম্বল করবা এটাতে কোনো 50-50 চান্স নাই, কোনো কোনো দের ইজ নো ম্যাথমেটিক্স অথবা নো সায়েন্স টু say how can you get it right. Gamble is a gamble. So marriage itself is a gamble. But তুমি এটা যদি সবসময় মানে কিন্তু ভালোটা পেয়ে যাও আলহামদুলিল্লাহ। ডিসঅনেস্টিও না, মানে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে মানে এরকম না যে হচ্ছে মেয়েটাকে জাস্ট ফাঁসানোর জন্য, এর মানে বেশি, হচ্ছে এখানে হ্যাঁ। এখানে না দুইটা আপনি দুইটা কি, বিষয় আছে। হ্যাঁ, নাদিয়া শেষ করো, হ্যাঁ, তারপরে তো বলতেছি। মানে এগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে তুমি কতগুলো মানে ফ্যামিলি ইভেন্টস ইউ হ্যাভ টু মানে মিস, তুমি কতগুলো ডিনার তুমি হোস্ট করতে পারবা না, কতগুলো, রাইট। রাইট? তো কতগুলো স্কিল মানে সংসার করার জন্য যেগুলা মেবি লাইক মেয়েদের গ্রান্টেড স্কিল ধরা হয়, সেগুলোর কতগুলো স্কিল আসলে তুমি ডেভেলপ করো নাই, বিকজ তুমি মানে বা পড়াশোনা বা, করতে পারবা না। হ্যাঁ পারবা, পারবা না মেবি বিকজ তুমি হচ্ছে
কি বলে এটাকে ক্যারিয়ার বা পড়াশোনার পিছনে টাইম দিছো। এন্ড আপু যেটা বলতে আমাদের সোসাইটিতে একটু আমি জাস্ট অ্যাড করি, আমাদের সোসাইটিতে আনফরচুনেটলি আমি বিলিভ করি যে ছেলেরা অনেক নাইভ থাকে, ওরা প্র্যাকটিক্যাল লাইফ হ্যাঁ নিয়ে ওরা জিরো একটা আইডিয়া নিয়ে ওরা মায়ের একটা কাকুন থাকে, সেখান থেকে দে এক্সপেক্ট টু শিফট টু দ্য ওয়াইফস কাকুন। মেয়েরাও কিন্তু মেয়েরাও অনেক টাইপ থাকে, কারণ মারা এইভাবে এক্স্যাক্টলি রাখে ওদেরকে ম্যাক্সিমাম টাইম। ওই যে তো মানে ইম্যাজিন। রান্না করে থাকে, এগুলো কিন্তু লাইফ স্কিলস, কিন্তু রান্না ঘরে ঢুকতে দেবে না কখনো, সব মাদের সংসার সব পরে এটা তো বাপরে আমার দেয় করে। লাইফ আমি স্কিল তো রান্না করি না বলে বিয়েটা দিচ্ছি। লাইফ স্কিল যখন হচ্ছে আমরা বলি যে কুকিং ক্লিনিং দোজ আর লাইফ স্কিল, এই জিনিসটা অফকোর্স দিস আর ট্রু, কিন্তু যখন মানে লাইফ স্কিলের মধ্যে একটা এটা এটা যখন জেন্ডার্ড হয়ে যায়, লাইক একটা জেন্ডারের জন্য হোয়াট আপু, আমি এত কিছু বলতেছি, আমি কিন্তু ক্লাসে যাওয়ার আগে হচ্ছে মোটামুটি লাইক ক্লিন করে যাই বা রান্না করে যাই somebody এখন। somebody messaged ওর ইয়াতে আমি পায়েস বানাইছি বাসায় আসেন, সো জেন্ডার লাইফ স্কিল নিয়ে কথা বলতে। ইয়াস মানে মানে there are just some things that women are good at, ধরেন I- মানে I- Definitely. ওইভাবে যদি ডিভাইড করা হয় দ্যাটস হুম ওকে। হুম। না এই জিনিসটাতেও হচ্ছে মানে অফকোর্স কয়েকটা জিনিসে, ফর এক্সাম্পল আমার ইভেন সাবজেক্টটা পর্যন্ত নিউট্রিশন এন্ড ফুড, রাইট? তো মানে এখন হুম। যদি কেউ বলে যে অফকোর্স ইউ উইল ডু দ্য কুকিং, So it's okay, you can হ্যাঁ defend, you can তাই defend. না? এখন অ্যাগেন ওইটা তো হচ্ছে আমার কি বলে এটাকে, জাস্ট বিকজ আই এম স্টাডিং দিস, আমি তো হচ্ছে ফর এক্সাম্পল আমার ছোট বোন, আমার একদম পিচ্ছি বোন আমাকে বলে কি যে হচ্ছে সায়েন্টিস্ট, কারণ আমি খুব সায়েন্স নিয়ে কাজ করি। লুক হাউ শি ইজ মানে থিঙ্কিং অ্যাবাউট দিস, সে আমাকে হচ্ছে সায়েন্টিস্ট ভাবে। আর কেউ হচ্ছে মানে বা লাইক আরেকটা গ্রুপ হচ্ছে হয়তো বা আমি শুনে ভাবতে যে আল্লাহ ও পারফেক্ট বউ, বিকজ শি মাস্ট হ্যাভ নোন সো মেনি লাইক ডিশেস এন্ড সামথিং। কিন্তু মানে দুটার হচ্ছে আসলে আউটপুট দুরকম। আপনি যেটা বললেন না কয়েকটা জিনিস ন্যাচুরালি জাস্ট মেয়েরা জাস্ট গুড অ্যাট, এটা নিয়েও আমার Right. একটা চিন্তা আছে। যদি কোনো জিনিস মানে মেয়েরা ন্যাচারালি গুড অ্যাট হয়, তাহলে প্রবলেম হচ্ছে ওই জিনিসগুলো মানে মেয়েদের যেগুলো জব সেটা কাইন্ড অফ গ্রান্টেড ধরে ফেলা হয়, সেটাও হচ্ছে Right. মানে I think সেটাও ওইটার জন্য আমাদের ম্যারেজ ভার্সেস এক্সপেকটেশন 2 নাম্বার 2 করতে হবে, because I have a তবে lot to say আচ্ছা about আমি this. এখানে একটু কথা বলি যে এই আমরা যে আমরা ইয়াতে একটু যেটাই যে বলিস তখন আমরা আমাদের থেকে we have to চলে go যায়। back to the বিয়ের thing is পরের what যে should we get prepared for. না যে এক্সপেকটেশনের কথাটা বলা হইতেছিল যে বিয়ের পরে স্পেশালি যে যেই যেই বিষয়টা নিয়ে কথা উঠলো আর কি এতক্ষণ, যে বিয়ের আগে কি কি ক্লারিফাই করে নেওয়া হয় আর বিয়ের পরে কি কি হয়। আমার কাছে মনে হয় যে এখন সমাজ যেভাবে চেঞ্জ হইতেছে, এখন খুব কম জায়গাতেই হয়তো হয়তো বা নেক্সটে আরো হবে যে মেয়েদের চাকরি নিয়ে অবজেকশনটা কম্পারেটিভলি কম থাকে। একটা সময় যেরকম যে মেয়ের পড়াশোনা নিয়ে অবজেকশন থাকতো, একটা সময় ছিল যে পড়াশোনা করাবে, চাকরি করতে দিবে না। হ্যাঁ, এখন হয়েছে যে ঠিক আছে চাকরি করবে, সেটার কিছু সোশিও ইকোনমিক বিষয় আছে, কারণ এখন অনেক ফ্যামিলি মনে করে যে হাজবেন্ডের একার ইনকামে সব চলে না, সো বউকে মানে এখন প্রয়োজন বউয়ের ইনকাম করা এটা। এখন ওই যে যে কথাটা উঠলো যে জাস্ট বিয়েটা করতে হবে জাস্ট বলে যে হ্যাঁ হ্যাঁ সব করতে দিব, করে দিল। আবার কিছু ক্ষেত্রে এমন আছে হয়তো বলে যে হ্যাঁ চাকরি করতে দিব, কিন্তু বিয়ের পরে দেখা যায় যে চাকরিটা তোমাকে করতে হবে আমার চয়েসে, আমি যেভাবে প্রেফার করব যে তুমি এই চাকরি এই ধরনের চাকরি করবা, এই বাউন্ডারির বাইরে তুমি চাকরি করতে পারবা না, প্রোভাইডেড দ্য ফ্যাক্ট মেয়েটার আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তার স্কিল কি, তার ইন্টারেস্ট কি, সেটা খুব একটা কাউন্টেড হয় না আর কি। হ্যাঁ, তো এই প্রবলেমসগুলিও কিন্তু এখন আছে আর কি। আর যেটা সেটা হচ্ছে যে রিয়ালিটিতে যেটা হয় যে একটা কথা বলে না যে যখন প্রেম করছি তখন কত ভালো লাগছে, মানে কথার কথা বলতেছি যারা প্রেমের বিয়ে করে, বিয়ের পরে ও জানি কেমন হয়ে গেছে, কারণ বিয়ের পরে দুজনের ঘাড়েই অনেক বিশাল বড় রেসপন্সিবিলিটি পড়ছে যেটা প্রেম হুম করার হুম সময় হুম ছিল হুম না। হ্যাঁ, তো এই রেসপন্সিবিলিটি কনসার্নটা হচ্ছে আমার মনে হয় যে বিয়ের আগে একটা বড় প্রিপারেশন হচ্ছে রেসপন্সিবিলিটি কনসার্ন। এটা ছেলে মেয়ে দুইজনের জন্যই খুব প্রয়োজন যে রেসপন্সিবিলিটি, এবং ওইটার মধ্যে কিন্তু উভয়ের ফ্যামিলি ইনক্লুডেড। এখন কথা Right. আসবে উভয়ের ফ্যামিলি কতখানি ইনক্লুডেড। হ্যাঁ, আমি যেটা দেখি যে এখন শ্বশুরবাড়ি বলতে কিন্তু আমি উভয় পক্ষের শ্বশুরবাড়ি বলতেছি, শুধু মেয়ের শ্বশুরবাড়ি বলতেছি না বা হুম হুম। ছেলের শ্বশুরবাড়ি বলতেছি না, উভয় পক্ষের শ্বশুরবাড়ি বলতেছি। আমার কাছে মনে হয় যে বিয়ের পরে দু মানে নতুন কাপলের ঘাড়ে না আমার এরকম লাগে যে একটা মজা দেখতে চায়
হ্যাঁ, যে যে দেখি কি করে, এরকম করলো, অতটা সময় উঠলো, এভাবে বললাম মুরব্বি মানুষ শুনবে না। হুম যতটা না তাদেরকে গাইডেন্স দেওয়া এবং স্পেস দেওয়া যে ওরা হুম নতুন বিয়ে করছে, আমরা গাইডেন্স দিব, কিন্তু ওদের একটা স্পেস লাগবে, একটা টাইম লাগবে এটার সাথে স্যুট হুম হইতে। হুম 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 কারণ সবাই হুম কম্পেয়ার দিতে আসে যে আমরা তো করি। এখন আমরা করি মানে কি, আপনার সংসারের বয়সটা তো অনেক বড়, এরা তো মাত্র নতুন বিয়ে করছে, হুম নতুন ভাবে দুজনকে চিনতেছে। ইভেন প্রেমের বিয়েও যারা করে, বিয়ের পরে ডাইনামিক্স কিন্তু ভিন্ন। বিয়ের পরে কিন্তু চেনা জানাটা আবার অন্যরকম ভাবে হয়, হুম পারিপার্শ্বিক হুম 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 never think through আমার that আপু, আপনি যে মানে আমি রেসপন্সিবিলিটি। বিয়ের পরে একটা কথা খুব শুনতাম, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি বলা হয়তো, যে ব্যালেন্স কইরা চলতে হয় বউদেরকে। হ্যাঁ, তো তখন আমার কাছে ফিল হইতো কি যে ব্যালেন্স তো পাল্লা দুইটা, তাহলে এক পাল্লা যদি সব ব্যালেন্স করতে চায় তাহলে তো ওটা হেলে যাবে, তাহলে দুইটাকে ব্যালেন্স করতে হবে। ভালো উভয় পক্ষকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার দায় তো শুধু ওই একা বউয়ের বা একা হাজবেন্ডের না, আমি যদি ছেলে মেয়ে উভয়ের কথাই বলি। ব্যালেন্স মানে হচ্ছে যে ফ্যামিলিটাকেও তাহলে এখনকার সময়, এখনকার সিচুয়েশন বা এখনকার ছেলে মেয়েদের মেন্টালিটি, চিন্তা ভাবনা, ওটার সাথেও তাদেরও যেমন ব্যালেন্স করা প্রয়োজন আছে, আবার এখানে ছেলে মেয়েগুলিকেও এখনকার সোশ্যাল নর্ম, কিছু ট্র্যাডিশন, সেটার সাথে ব্যালেন্স করার প্রয়োজন আছে। এই সিনক্রোনাইজেশনটা খুব কঠিন। কেন কঠিন? কারণ ওই যে প্রথমে যেটা বললাম যে বিয়ের পরের যে রেসপন্সিবিলিটির যে শিক্ষাটা, এবং মুরব্বিদের পাশ থেকে, দুই ফ্যামিলির পাশ থেকে এই নতুন কাপলকে যে একটা সময় এবং স্পেস দেওয়ার বিষয়টা, সবাই ওভারনাইট চায়। সকালে উঠাই চা বানাই নিয়ে আসবে, সকালে উঠাই এটা করে নিয়ে হুম আসবে। হ্যাঁ, সকালে হুম উঠাই রান্নাঘরে ঢুকলো না কেন? হ্যাঁ, তারপর আমার মনে হয় যে এখন হয়তো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, কিন্তু ট্রানজিশন টাইমের কিছু শক্স থাকে। সো ওই শক্স দেখি আমি, কিন্তু এই যে আমরা প্রথমে যে কথাটা বললাম না, যে বিয়ের প্রতি ইন্টারেস্ট কেন উঠে যাচ্ছে স্পেশালি মেয়েদের, কারণ সে যখন তার মায়ের মুখ থেকে তাদের, তার সময়কার বিয়ে পরবর্তী জীবনের ইনসিডেন্টগুলি শুনে, বা তার আশেপাশের ইয়েগুলি যখন দেখে, আমি মাকে দোষ দিচ্ছি না, নিশ্চয়ই সে সাফার করছে, সেটা তার বলার রাইট আছে। হ্যাঁ, কিন্তু সেটা দেখে সে হয়তো ভীত হয়ে যায়, এবং হয়ও তো, এখনো তো অনেক মেয়ের সাথে হয়, হুম এখনো কি। হুম সেটাই। আচ্ছা, আমি আমি তোর কি ইভেন লাস্ট একটু বললি যে এখন এমনও দেখছি যে হয়তো জামাইয়ের প্রতিও শ্বশুরবাড়ি কিছু এক্সপেকটেশন চাপাই দিতে চাচ্ছে, এমনটাও হচ্ছে। তো উভয় দিকেই কিন্তু হচ্ছে। ট্রু, মানে আমার মনে হয় এখান থেকে একটা সুন্দর আড্ডার কালচার ভার্সেস ইয়া টাইপের একটা, কারণ অনেক কিছু কিন্তু আসলে কালচারাল নর্মের কারণে আমাদের করতে বাধ্য করা হয়, which doesn't make any sense. যাক, ইনশাআল্লাহ উই ক্যান টক অ্যাবাউট দিস ইন আওয়ার নেক্সট ওয়ান। নাদিয়া, তুমি বলো যে এখনকার রিয়ালিটি অনুযায়ী, এখনকার so far, when a person should get married, what were the preparation that you took that you think was helpful? Just share that. তো আমি ওইটা হচ্ছে মানে আপুর কথা থেকে আসি। আপু when she was talking, আপু যখন বলতেছিলেন যে রেসপন্সিবিলিটি নিয়ে হচ্ছে ডিসকাশনটা হয় না মানে মানে ছেলে মেয়ে দুজনের মধ্যেই, বা এই আসলে এই ডিসকোর্সটা একটু কমই হয়। এটা আমি মানে যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি মানে আনলেস ইউ আর লিভিং দিস সিচুয়েশন, খুবই মানে theoretical জ্ঞান won't take you so far. Because I thought I had it figured out, but প্রত্যেকদিন হচ্ছে আমার কাছে মনে হতেছে যে ওকে, নতুন নতুন stages are being opened. তো আমার কাছে মনে হয় যে যত প্রিপারেশনই আমি নিচ্ছি না কেন, মানে টু সাম এক্সটেন্ট অফকোর্স হচ্ছে কিছু তো হেল্প করছে, কিছু ইনফরমেশন আই ডু হ্যাভ সাম ইনফরমেশন। যেমন এই যে নিকাহ নামা নিয়ে হচ্ছে আপুদের সাথে আমার, কাশফি আপুর সাথে, সোনা আপুর সাথে, ফারজান আপুর সাথে, তারপর রাইসা আপুর সাথে আমার মানে প্রত্যেকটা ক্লজ নিয়ে হচ্ছে রাইসা আপু আমাকে প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ হচ্ছে বুঝাই দিচ্ছে। তো আই ডিড টেক দ্যাট প্রিপারেশন। তারপর মানে কিছু ডু ইউ রিমেম্বার আপু, আপনারা হচ্ছে আমাকে গ্রুপের মধ্যে বলতেছিলেন যে সবকিছু নিয়ে নাদিয়া, সব পিক ইউর ফাইট, সবকিছু নিয়ে হচ্ছে ইয়ে করতে হবে না। রাইট, রাইট। তো হ্যাঁ, অফকোর্স ওই টাইপের কিছু প্রিপারেশন তো আছে, বাট আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানে ফ্লেক্সিবিলিটিটা কাইন্ড অফ, ওই যে আপু যেটা বললেন ব্যালেন্স করার দায়িত্বটা জাস্ট মেয়েদের। ইফ ইউর হাজবেন্ড অলসো হ্যাজ দিস ফ্লেক্সিবল মাইন্ড,
সে হচ্ছে ইউনো লিসেন্স টু ইউ, বিকজ এটা তো নট নেসেসারিলি যে হচ্ছে ইভিল থেকে অথবা মিস ইনফরমেশন থেকে যে তারা একটা জিনিস বুঝতেছে না, একটা টপ মানে এই জিনিসগুলো যে তোমার জন্য প্রবলেম, এদের জন্য যে প্রবলেম, মেবি দে আর নট মানে ওভাবে দেখতেছে না, আমাদের মতন এক্সপিরিয়েন্স করতেছে না। ইফ ইউ লিসেন, ইফ ইয়োর ইন লজ লিসেন, ওই টাইপের মানে এই লিনিয়েন্সিটা যদি থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, আমার মনে হয় যে রেসপন্সিবিলিটি বা প্রিপারেশন থেকে ইট হেল্পস আ লট। একটা হাজবেন্ড একটা ওয়াইফ তারা হচ্ছে নতুন ভাবে শুরু করতে ক্যান অনলি টেক ডু সো মেনি থিংস। ওরা কি আর করবে, তাই না? নতুন নতুন ভাবে হচ্ছে কি শুরু করবে, বাট আশেপাশে সবাই যদি কাইন্ডনেস দেখায়, ফ্লেক্সিবিলিটি দেখায়, আমার কাছে মনে হয় দ্যাট উইল রিয়েলি লাইক হেল্প দ্য ম্যারেজ। কারণ অ্যাবভ অল এটা তো আসলে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, তাই না? ফার্স্ট ডে তো সোশ্যাল ইনপুটটা হচ্ছে থাকা দরকার, আশেপাশে সবাই হচ্ছে হেল্প করবে, সবাই গুড থটস শেয়ার করবে। আপনারা হচ্ছে আমাকে বলতেছিলেন যে ভয় পাওয়ার দরকার নেই, আমরা তো আছি, কোনো কিছু হলে আমরা তো আছি। এই টাইপের হচ্ছে আমার মনে হয় প্রিপারেশন থেকে ইনফরমেশন তো হেল্প করে, ঠিক আছে, বাট আমার মনে হয় হচ্ছে এরকম তোমার ক্ল্যান তোমাকে কিভাবে হেল্প করবে, তোমার মানুষরা তোমাকে কিভাবে হেল্প করবে, দে আর হিয়ার ফর ইউ। এই বিলিফটা যখন থাকে, আচ্ছা ঠিক আছে, নাও আই আই হ্যাভ দিস জার্নি, যেটা আমি আমার নতুন পার্টনারের সাথে শুরু করতেছি, নাও আই ক্যান ডু ইট ইন ইন আ মোর রিল্যাক্সড ওয়ে, আর একটু ফিয়ারলেসলি, আর একটু ওয়ারিলেসলি আমি এটা শুরু করতে পারি। আমার কাছে মনে হয় প্রিপারেশনের চাইতে এই জিনিসগুলো আশেপাশে সব মানুষ থেকে হেল্পটা বেশি হেল্প, মানে বেশি হেল্প করে। তুমি আপু? Okay, mashallah. এখানে I না think লাস্ট একটু I think লাস্ট we come to a conclusion that সবাই আমরা একটা conclusion-এ চলে আসি। বৃষ্টি, Kashfi, let's come to a conclusion. Preparedness and advice for people who wants to start getting married. বৃষ্টি। এতক্ষণ তো আমার মনে হয় যে আমরা যা বলছি এখান থেকে অনেক, মানে আমাদের এটা শুনলেই অনেকে অনেক কিছু লাইফ এক্সপিরিয়েন্স এখান থেকে এমনি নিতে পারবে। তবে আহ, বিয়েটা অবশ্যই একটা কন্ট্রাক্ট, যেটা কাশফি বলতেছিল বা নাদিয়া বলতেছিল। আহ, কিন্তু মানে জীবনটা সব সময় খুব খাতা কলমে কিন্তু চলে না, এটাও মাথায় রাখতে হবে। কন্ট্রাক্ট ঠিক আছে, যে আমার বেসিক রাইটস কি কি এটা আমার জানা প্রয়োজন আছে, অবশ্যই আছে, এবং ছেলে মেয়ে দুজনেরই জানা প্রয়োজন আছে। কিন্তু জিনিসটা খুব মেকানিক্যাল না, যে এটা আছে, এটা এমনই হইতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু দয়া মায়া কেয়ার ভালোবাসার একটা জায়গা আছে। তো সেখানেও কিন্তু অনেক কিছু অ্যাকোমোডেট করে নেওয়া, আমি স্যাক্রিফাইস বলবো না, আমি বলবো অ্যাকোমোডেট করে নেওয়া। হ্যাঁ, স্যাক্রিফাইস কথাটা অনেক অনেক সময় নেগেটিভ অর্থে ইয়ে করা যায় যে আমি তাতে কিছু হাজবেন্ড স্যাক্রিফাইস করে ওয়াইফ ফেলছি। বোথ তো ওদের। এই জন্য বললাম যে এই দয়া মায়া ভালোবাসা এটা আসলে খুব খাতায় লিখে হয় না। এখন আম, দুই রকম এক্সাম্পলে কিন্তু আমরা দেখতে পারি যে একদমই চেনা পরিচয় কিচ্ছু নাই, একদমই একটা সেটেল ম্যারেজ হয়েছে, সেটাও হয়তো অনেক দিন লাস্ট করতেছে। আবার হয়তো দেখা গেছে অনেক দিনের চেনা জানা, আগে থেকে পরিচয় ছিল, তারপরে বিয়ে হওয়ার পরে দেখলো, দেখা গেল আর বেশি দিন ইয়ে হলো না। এটা স্ট্যান্ডার্ড না, এটা বলতেছি যে এরকমটাও হয়। তো বিয়ের পরের রিয়ালিটিটা ভিন্ন, যেটা একদম 100% স্কেচ করে কেউ বিয়ে করতে পারবে না, যে এইটাই হবে, এটাই হবে না, এমনটাই হবে, আমি এমন চাইছি, এরকমের বাইরে হবে না, এইভাবে স্কেচ করে আসলে বিয়ে হয় না। কারণ ওই যে মাঝখানের যেই জায়গাটা, ভালোবাসা কেয়ার নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, এখানে একটা মজার জিনিস হচ্ছে, আজকে ইয়েতেই পড়তেছিলাম কোরআনের একটা এক্সপ্লেনেশন পড়তে যেয়ে দেখতেছিলাম যে কুফু মিলানো যে কথাটা বলছে বিয়ের আগে। আমার মনে হয় এই ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা আজকে মিস করে গেছি, তাই আমি ছোট করে বলি। কুফু মিলানো বিষয়টা কি, যে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওয়েলথ এটা মিললেই হবে, শুধু এটা না কিন্তু, যে দুইজন এই কন্ট্রাক্টে আসতেছে সেই দুইজনের মেন্টালিটি মিলবে কিনা। এখন সাপোজ একটা ছেলের অনেক পয়সা আছে, অনেকই আছে, কিন্তু মেয়েটার যে শিক্ষাগত যোগ্যতা বা মেয়েটার শিক্ষাগত যোগ্যতার কারণে যে মেন্টালিটি, ছেলেটার ওরকম শিক্ষাগত যোগ্যতা নাই বা তার মেন্টালিটিও ওরকম না, ওয়েলথে মিলে গেলেও কিন্তু হবে না। সো কুফু মিলানো বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট, ইসলামে যেটা বলছে আর কি, যে বিয়ের আগে কুফু মিলানো, এখানে কিন্তু দুজনের মন মানসিকতার পয়েন্টটা অনেক ভাইটাল, যে দুজনের মন মানসিকতা চিন্তা ভাবনা এই জিনিসগুলো মিলে কিনা। তো এই জিনিসগুলো যেমন অ্যাসেস করা প্রয়োজন,
আবার 100% পিকচার পারফেক্ট এরকমই হবে এরকম ভেবে বিয়ে করার যে করবে সে ধাক্কা খাবে বিয়ের পর। আমার কাছে এটাই হচ্ছে লাস্ট কনক্লুশন। বিয়ে করছে এবং ধাক্কা খাই নাই, এরকম কোনো মানুষ দুনিয়াতে আছে বলে আমার মনে সেটাও হচ্ছে না। তাহলে সে অ্যালিয়েন, তাহলে সে অ্যালিয়েন। তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কাশফি। আম, হ্যাঁ, আমি বলবো যে আমি একমত যে এটা কন্ট্রাক্ট যদি আমরা বলি, তারপরও কিন্তু এখানের মধ্যে অনেক ইয়ে থাকে, মানে যে লাভ, কেয়ার, রেসপেক্ট, ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলো থাকবে, এমপ্যাথিটা খুব জরুরি। কিন্তু আমার মনে হয় যে কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট সেই অর্থে বলা যে মেজর যে ইস্যু গুলা, মানে ইভেন ডিল ব্রেকার হিসেবে যেটা তুমি জানো যে এটা ডিল ব্রেকার হয়ে যাবে, ওই জিনিসগুলো আগে থেকে ডিসকাস করে নেওয়া। যেমন আমি জানি যে অনেক মেয়ে সাফার করছে কারণ ওরা জবের ব্যাপারে কোনো কথা বলে নেই আগে, বাট ওরা জব করতে চায় কিন্তু ওদেরকে জব করতে দেওয়া হচ্ছে না, আবার ওদেরকে ফাইন্যান্সিয়াল ওই কোঅপারেশনটা বা ফাইন্যান্সিয়াল কোনো ইয়েও দেওয়া হচ্ছে না, কারণ ধরেন ছেলেদের রেসপন্সিবিলিটি থাকে যে আমার বাবা মাকে আমি সাপোর্ট দিব, তখন ওর ওয়াইফকে একটু দিতে পারছে না, যতটুকু চাই না, যতটুকু ব্যালেন্স করে দেওয়া সম্ভব দিতে পারছে না, আবার মেয়েটাকেও নিজেকে সাপোর্ট করতে দিতে পারছে না, দে আর সাফারিং আ লট। তো এমন অবস্থা হয় যে ডিপ্রেশনে লিগালি চলে কি, যাচ্ছে, এরকমও লিগালি আছে। বা কাশফি, সিন্স ইউ আর লয়ার, লিগালি বা হ্যাঁ, নিকানামায় কি এরকম কোনো প্রিপারেশন, এটার সাথে রেলেভেন্ট কোনো প্রিপারেশন নেওয়ার আছে বাংলাদেশের মেয়েদের? আমার মনে হয় নিকানামা যেগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে মানে নিকানামাতে তো যেগুলো মেইন ক্লজ যেগুলো, যে তুমি ইয়ে কি হচ্ছে, মহর, কি যেন বলে, সরি ভুলে গেলাম। দেনমোহর। মোহরানা। দেনমোহর, হ্যাঁ, দেনমোহর। সরি, রাইট। হ্যাঁ, দেনমোহর। দেনমোহরের ইস্যুটা থাকে, বা আমি তোমার সব দায়িত্ব নিব, এগুলো তো লেখা থাকে, বাট ওগুলো তো এইভাবে আই নো যে এটা ওটা প্র্যাকটিস হয় না, ইভেন মরানাটাও হয় না। বাট হচ্ছে আগে থেকে বলে রাখলে হয় যে মানে এই কন্ট্রাক্ট এই ক্লজ গুলোও কিন্তু নিকার নামে আপনি চাইলে ঢুকাতে পারেন। হ্যাঁ, বাট ওগুলা আমরা তো টেমপ্লেট যেটা ওটা ইউজ করি সব জায়গায়। তো ওই টেমপ্লেটে না ঢুকালেও আপনার আগে থেকে কথাবার্তা বলে মানে ভার্বালি একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা, যদিও নোয়িং দ্যাট ওরা সামনে হয়তো এটা কথা রাখবে না, এরকমও হইতে পারে। ইন দ্যাট কেস কথা না রাখা মানুষের সাথে যদি বিয়ে হয়, ভেরি আনফরচুনেট, কারণ তাহলে তো আপনার অনেক কথাই রাখবে না। ওটা গেল। আর আমার কিছু মানে লাস্ট কনক্লুডিং রিমার্কস হচ্ছে, মেয়ে নাম্বার ওয়ান, মেয়ের বাবা মার অনেক স্ট্রং হতে হয় একটা মেয়েকে যখন বিয়ে দিবে, মানে তখন যাতে ছেলে পক্ষ, মানে আমি এটা ইয়ে রাইভালরি হিসেবে দেখতেছি না, যে কিন্তু মেয়ের বাবা মাটা যেহেতু মেয়েকে পাঠাচ্ছে একটা জায়গায়, হ্যাঁ, তো তখন স্ট্রং থাকতে হয় এই অর্থে যে তোমার উপর কোনো ইনজাস্টিস হইলে আর ডোরস উইল বি ওপেন ফর ইউ, অর মাই সাপোর্ট উইল বি ওপেন ফর ইউ। কারণ আমি দেখেছি যে আমার লাইফে আমি যে আমার কিছু পরিচিত মানুষদেরকে দেখেছি যে ওদের বাবা মা স্ট্রং নতজানু হয়েছে আছেন বা ছিলেন যখন তার মেয়ে ইনজাস্টিস ফেস করেছে, যার কারণে মেয়েগুলো পুরো স্পাইরালিং ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে বা এত ট্রমার মধ্যে তারা ফেস করেছে। তো এই টাইমে মেয়ের বাবা মা স্ট্রং হওয়া জরুরি, ইভেন যদি আপনি ব্লাফ মারতেছেন, হ্যাঁ, জাস্ট টু মানে আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য হলেও দরকার। নাম্বার টু, আমার মনে হচ্ছে মেয়েদের দেখতে হবে যে কতটুক সাপোর্ট তারা পাবে, যেহেতু আমরা মানে থিওরিটিক্যালি বলা সময় না রান্না করবেন, ছেলে মেয়ে একসাথে রান্না করবে, তারপর ছেলে মেয়ে একসাথে চাকরি করতে যাবে, বাট রিয়ালিটি হচ্ছে আপনার যখন বাচ্চা হবে, বাচ্চাকে কে রাখবে দেখবে 2-3 বছর পর্যন্ত, ইভেন এর পরও, তারপর স্কুলে আনা নেওয়ার একটা সিকিউরিটি ইস্যু, বাংলাদেশে তো সিকিউরিটি ইস্যুটা অনেক মেজর, তারপর বাচ্চাটাকে কে রাখবে, ঘরের মধ্যে ওই সাপোর্টটা আছে কিনা, মেয়েটা যদি চাকরি করতে চায় তাহলে মেয়েটার ওই জিনিসগুলো এনশিওর করতে হবে যে সে ওই সাপোর্টটা পাবে কিনা, বা ইভেনচুয়ালি এই লোকটা কি ফ্লেক্সিবল কি না, যে মানে সে কতটুকু অ্যাকোমোডেট করতে পারবে বা কোঅপারেট করতে পারবে। থার্ডলি আমি বলবো যে সোলো ফ্যামিলিতে যদি যাই, যে যেমন খালি জামাই বউয়ের সংসার, ওখানে ওই যে ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি যদি আগে থেকে বলে নেওয়া যায় বা এরকম, মানে ওইটা নিয়ে যাতে কোনো, মানে আমার কথা হচ্ছে যত মেজর ইস্যু গুলা, একদম মেজর ইস্যু গুলা একটু আগে থেকে যদি বুঝে নেওয়া যায় তাহলে ভালো আর কি, মানে প্রিপেয়ার থাকলো দুজন মেন্টালি। যদি মনে হয় যে ছেলেটা আমার কোনো দায়িত্ব নিবে না, তাহলে ঠিক আছে, লেট মি লুক ফর ওয়ার্ক, লেট মি ওয়ার্ক। তারপরে আমি বলবো যে গার্ল হ্যাজ টু হ্যাভ স্ট্রং ভয়েস, হ্যাঁ, কারণ হচ্ছে বিয়ের পর একটা নতুন ফ্যামিলিতে যাওয়ার পর অনেকজন অনেক রকম কথা বলে। এখন এখানে একটা আহ, দুইটা স্পেকট্রাম আছে, একটা হচ্ছে বেয়াদবি, আরেকটা মানে বেয়াদবি করতে হবে, আর আরেকটা স্পেকট্রাম হচ্ছে একদম নতজানু হয়ে সব কিছু মানতে হবে, শুনতে হবে, এটাই হচ্ছে আদর্শ ওয়াইফ না। কিন্তু একটা মিডল গ্রাউন্ড আছে, সেটা হচ্ছে মানে আপনার একটা স্ট্রং ভয়েস থাকবে,
কিন্তু আপনি রেসপেক্টফুলি কথাগুলো বলতে পারবেন, রেসপেক্টফুলি আপনার বাউন্ডারিটা সেট করতে পারবেন। আর সেটার কারণে কি হবে, আপনার নিজেকে ভিকটিম মনে হবে না, নিজের অনেক ট্রমা থেকে আপনি বাঁচতে পারবেন। কেউ যদি আপনার আত্মীয় স্বজন মানে ইনলজ এর আত্মীয় স্বজন বা যে কেউ হোক আপনাকে এসে 10টা কথা শুনে গেল, আপনি রেসপেক্টফুলি কিন্তু আপনার পয়েন্ট গুলো বলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই মেয়েদের বা আমাদের এই রোল গুলো প্লে করে, ইভেন ছেলেরাও যদি এরকম আনওয়েলকামিং হস্টেল কথাবার্তা শুনে, তাহলে তাদেরও রেসপেক্টফুলি যে কমিউনিকেশনটা ওইটা প্র্যাকটিস করতে হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনলজ, ছেলে বলেন মেয়ে বলেন, ইনলজরা নিজের ফ্যামিলি এইভাবে একটা ট্রিট করতে হবে যে আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি, আচ্ছা ওনারাও আমার বাবা মা এইভাবে, বা আমার ননদ ও আমার বোন, বা আমার দেওর সে আমার ভাই, মানে এই ট্রিটমেন্টটা যদি যাই আমরা এইভাবে, তাহলে কিন্তু অনেক কিছু আপন হয়ে যায়, মানে ওইভাবে মানে ওদের ভুলগুলো অত চোখে পড়বে না। আর আরেকটা জিনিস হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে গেলে অন্য বাচ্চাগুলো আমার বাচ্চা, মানে সব বাচ্চা একরকম, মানে আমার বাচ্চা একরকম ট্রিটমেন্ট আমি দিব, ওদেরকে আমি ইয়ে এনে খাওয়াবো, কিউই এনে খাওয়াবো, আর অন্যদেরকে আমি কিছু দরকার হলে আমি একটা কিউই সবাইকে ভাগ করে দিব কিনে এনে আমার যত সামর্থ্যের মধ্যে। কিন্তু এই যে ভাগাভাগি রুমের মধ্যে নিয়ে ঢুকায়, মানে আমি আলাদা রকম ট্রিট করতেছি, ওই জিনিসটা অ্যাভয়েড করা দরকার। Right. It's more about হুম, being accommodated, right? হ্যাঁ আমি হ্যাঁ, লাস্ট আমার অ্যাকোমোডেটিভ মনে হয় একটা স্যাক্রিফাইসিং। পয়েন্ট এটা অ্যাড করেই আমরা শেষ করব। যদি I আমরা think ওভারঅল I পেন want to থাকি, add one point. ফাস্ট উই আর অ্যাকচুয়ালি পাস্ট টাইম, সো আচ্ছা, ফাস্ট। আচ্ছা, I'm going to do very fast. আমার কাছে মনে হয় যে হচ্ছে অ্যাবভ অল সবকিছু কভার্ড হয়ে গেছে, তো অ্যাবভ অল আমার কাছে মনে হয় যে হচ্ছে যে শেষের দিকে উই ক্যান নট রিয়েলি প্ল্যান এভরিথিং। আল্লাহ হচ্ছে যেটা আমাদের জন্য মানে ট্রাস্ট, উই হ্যাভ টু পুট ট্রাস্ট ইন আল্লাহ। এবং ওই স্পিরিচুয়ালিটির জায়গা থেকেই হচ্ছে জাস্ট মানে ওই মানে বিশ্বাস থেকে একটা পজিটিভিটি এবং বিশ্বাস নিয়ে হচ্ছে স্টার্ট করাটা আমার মনে হয় এটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে কারণ এখন এত কিছু হইতেছে, সিনিক হয়ে যাওয়া খুবই ইজি। মানে আহ ভয় পাওয়া অফকোর্স আমাদের সবার মধ্যেই ছিল, বাট এরপরও সে মানে ওই জিনিসটা যদি মাথায় থাকে যেহেতু এটা হচ্ছে নিশ্চয় আল্লাহ এটার মধ্যে আমার জন্য বেনিফিট রাখছেন, এন্ড সো আই উইল হ্যাভ টু সি থ্রু ইট। যে কি মানে আল্লাহ আমার জন্য যা করতেছেন কোন একটা কারণেই সেটা হচ্ছে, এবং নিশ্চয়ই এটার মধ্যে হচ্ছে আমার বেনিফিট আছে। সো আমার কাছে মনে হয় যে ওই পয়েন্টটা আমার কি ইম্পর্টেন্ট। রাইট, এটা আমার একটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল, হ্যাভিং তাওয়াক্কুল অন আল্লাহ, asking Allah for help, খুবই ইম্পর্টেন্ট। এবং অবভিয়াসলি অল অফ দ্যাট পয়েন্টস আর ইম্পর্টেন্ট। মেইন কথা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল থাকা, এট দ্য সেম টাইম উই হ্যাভ টু হ্যাভ নো আওয়ার বাউন্ডারি অ্যান্ড বি ওয়াসাক। আমরা মনে হয় সবসময় চাই না চাই ঘুরে ফিরে একটা জায়গায় এসে শেষ করে ফেলি। আমি একটা ইন্টারেস্টিং কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের লাইফের একটা রিয়ালিটির কারণে আহ অনেক একটা রিজনে আমার বড় ভাইকে আমার সাথে, আমি মালয়েশিয়াতে থাকি, আমার সাথে প্রায় 3.5 বছর থাকা লাগছে। হ্যাঁ, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ঝগড়া উই হ্যাড, অ্যান্ড ওই ঝগড়ার কারণে হচ্ছে এভরি আদার ডে আমাদের ঝগড়া হচ্ছে। আমি ফোন করতেছি আম্মুকে, আবার এদিক দিয়ে ভাইয়া ফোন করতেছে, যে ইস্যুতে ভাইয়ার সাইড আম্মু নিচ্ছে ওই ইস্যুতে আমার সাথে আম্মু লাগতেছে, অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড দ্যাট গেভ মি আ রিয়ালিটি যে he's my brother. We grew up in the same household with the same parent. Still আমরা যখন আমাদেরকে ওই শেল্টার, ওই কাকুন থেকে বের করে দুজনকে একসাথে রাখতে দেওয়া হলো, we are ready to kill each other. Right? But so imagine when we are going to a literally totally different একটা লাইফে যাচ্ছি, একটা মানুষ যে টোটালি আমাদের যে ডিফারেন্ট হাউস হোল্ডে বড় হয়েছে, ওর পারিপার্শ্বিকতা ওর কালচার পুরা মানে ডিফারেন্ট ছিল, ব্র্যান্ড সেখান নিউ থেকে আমরা কালচার। একসাথে আসছি। এক্স্যাক্টলি। এই ইটস মানে এটা হওয়াটাই ইট নর্মাল, বিকজ এটা খুবই হিউম্যান। এই জিনিসটাকে এট দ্য এন্ড অফ দ্য ডে, আমার ভাইয়ের সাথে ঝগড়া হওয়ার পর এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কি বলি, এটা তো আমারই ভাই, যাই হোক মারুক কাটুক যাই করুক খারাপ হোক যাই হোক এটা আমারই ভাই। সো সেম থিং, এটা আমারই জামাই, এটা আমারই ফ্যামিলি। এট দ্য এন্ড অফ দ্য ডে ইফ কিছু আমাদের বাউন্ডারি থাকতে হবে, ট্রু, কিছু বাউন্ডারি যেটা লয়্যালটির ব্যাপারে, যেটা আমাদের মোরালিটির ব্যাপারে, আইডিওলজির ব্যাপারে, অবভিয়াসলি এরকম কিছু বাউন্ডারি অবশ্যই থাকতে হবে। যেই বাউন্ডারি গুলো যদি আল্লাহ না করুক ক্রস হয়ে যায়, উই হ্যাভ টু রিথিঙ্ক। বাট আদার দ্যান দ্যাট আমাদের মাঝে এটার এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যদি আমরা আসি যে দুইটা মানুষ একসাথে থাকবো, পুরো ডিফারেন্ট বিয়াতে ঝামেলা হবেই, আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে কতটুকু নিজেকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি, নট স্যাক্রিফাইসিং বাট অ্যাকোমোডেটিং উইথ রেসপেক্ট, এহসান। রেসপেক্ট এবং এহসান এই দুইটা যদি যে কোনো রিলেশনশিপে দেওয়া হয়, ইট ইজ বাউন্ড টু ফ্লারিশ ইনশাআল্লাহ। আমি লাস্ট, এটা আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি, এখনো রেকমেন্ড করবো, ইয়াসির কাদরির
দুইটা সিরিজ অফ টক আছে। একটা হচ্ছে হোয়াট আ মেন শুড নো অ্যাবাউট ওমেন অ্যান্ড হোয়াট আ ওমেন শুড নো অ্যাবাউট ম্যান। আই বিলিভ যে প্রত্যেকটা মেয়ে এবং ছেলেকে দুইটা সিরিজই দেখা উচিত। ইদার বিয়ের পর যদি হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে দেখানো যায়, বিকজ ওরা অনেক বড়, বেশিরভাগ হাজবেন্ডরা ইজ ভেরি যে ওরা দেখতে চায় না বসে বসে বউয়ের সাথে এতক্ষণ। বাট ইন্ডিভিজুয়ালি দেখলেও আমি এটা খুবই রেকমেন্ড করব, কারণ মেয়েদেরটাও দেখা দরকার, ছেলেদেরটাও দেখা দরকার। অনেক সময় আমরা নিজেরাও আমাদের ফ্লস বুঝি না, অন্যের মুখ থেকে যখন শুনি যে মেয়েদের মধ্যে এই ফ্লসটা আছে, এটা মেয়েদের জন্য হেল্প করে, অ্যান্ড ভাইস ভার্সা। সো গেট প্রিপেয়ার্ড আওয়ারসেলফ। যতদিন পর্যন্ত আমাদের সরকার আমাদেরকে প্রিপেয়ার্ড করার জন্য বাধ্য না করছে, উই শুড গেট প্রিপেয়ার্ড আওয়ারসেলফ। অ্যান্ড এই রেকমেন্ডেশন নিয়ে শেষ করব যে ইনশাআল্লাহ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, এবং এটাতে মুমিনের জন্য লাইফ একটা জেলখানা। ইট ইজ সাপোজ টু বি, দ্য ডিজাইন অফ লাইফ ইজ যে তোমাকে টেস্ট করবে, এটাই ডিজাইন। আল্লাহ এভাবেই ডিজাইন করছে, দুনিয়া আরাম করার জন্য না। বাট যতটুকু এটাকে আমরা এক্সপেকটেশন এবং যতটুকু আমরা এটাকে এহসান দিয়ে চলবো, আমাদের জন্য পরীক্ষাটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক শুক্রিয়া। যদিও সব প্রত্যেকবার চিন্তা করি 40 মিনিটসে শেষ করবো, কিন্তু আমাদের আড্ডা শেষ হওয়ার না। ইনশাআল্লাহ নেক্সট সি ইউ ইন দ্য নেক্সট আড্ডা। ততক্ষণ পর্যন্ত লাইফকে ওয়াসাত দিয়ে চালানোর চেষ্টা করি আমরা। সালাম আলাইকুম।